আমরা আজকে শুরু করি আমাদের যে টপিকটা আমরা আজকে দেখতে যাচ্ছি সেটা মূলত এআই রিলেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট। মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে এআই কে কিভাবে ইন্ট্রোডিউস করা যায় যাতে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে, যে ডিসিশন মেকিং এর বিষয়গুলো আছে, বা এআই কিভাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে প্রজেক্ট ম্যানেজারের, দিয়ে সাপোর্ট দিতে পারে, আলটিমেটলি প্রজেক্ট ম্যানেজার তার ডিসিশন গুলো খুব ভালোভাবে নিতে পারে। সেই বিষয়গুলো আসলে এখানে উল্লেখ করা আছে। দেখেন, আসলে আমরা এখনো কিন্তু কেবল প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে এআই এর কনসেপ্ট গুলা কিভাবে ইন্ট্রোডিউস করা যায় সেটা শুরু করেছি। তো সেই কনসেপ্টে চিন্তা করা হচ্ছে যে এআই এর টুলস গুলা দিয়ে কিভাবে প্রজেক্ট ম্যানেজারকে হেল্প করা যায়, যে প্রজেক্ট ম্যানেজার ডিসিশন মেক করতে পারে। উনি প্রজেক্ট ম্যানেজার এই কাজগুলো কিন্তু এভাবে করতে পারেন ডিসিশন গুলো বেটার নেওয়ার জন্য। এটা কিন্তু ইনিশিয়াল অবস্থায়, কিন্তু ফাইনালি যখন আমরা এআই এর টুলস বা কম্পোনেন্টস বা এলিমেন্টস যেটাই বলেন, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করা যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি যখন এটা সিস্টেমটা এক্সপার্ট সিস্টেমের দিকে চলে যাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা অটোমেটেড সফটওয়্যার থাকতে পারে, যেখানে অবশ্যই এআই ড্রিভেন অটোমেটেড সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, যেখানে হয়তো এমন হতে পারে যে সে নিজেই ডিসিশন নিচ্ছে, জাস্ট লাইক প্রজেক্ট ম্যানেজার। তো এইটা হয়তো এখনকার স্টেপ না, এটা ফার্দার হতে পারে। এবং আলটিমেটলি এআই সিস্টেম গুলো কিন্তু সেই দিকেই যাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু এআই নর্মালি হিউম্যানকে বিভিন্ন ডিসিশন মেক করতে হেল্প করছে এখনো, কিন্তু এইটার ফিউচার যে কোন দিকে যাবে এটা বলা মুশকিল। এবং আলটিমেটলি যেটা হতে যাচ্ছে বা হবে, আমরা যেটা ধারণা করছি সেটা, এআই নিজেই আসলে মেশিন নিজেই সব ডিসিশন যদি নিয়ে ফেলে তখন কি হবে। তো এইটা নিয়ে অনেক বিষয় আশয় আছে। যাই হোক, আমরা শেষের দিকে এই বিষয়টা আবার কথা বলবো। আমাদের আজকের যে টপিক, এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেটা ইনিশিয়াল পর্যায়ে। আমি দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে এআই টুলস দিয়ে কিভাবে প্রজেক্ট ম্যানেজার হেল্প নিতে পারেন ডিসিশন মেকিং এর জন্য। আর সেকেন্ড হচ্ছে ফার্দার ইমপ্রুভমেন্ট, যেটা ফিউচার হয়তো আসবে, যেটা হচ্ছে মেশিন নিজেই জাস্ট লাইক ওয়ার্ক এজ এ প্রজেক্ট ম্যানেজার থ্রো এআই টুলস, সে মেশিন নিজেই ডিসিশন নিচ্ছে কি হবে না হবে, মানে সে নিজে আসলে প্রজেক্ট ম্যানেজ করতে পারছে কিনা। তো এইটা হচ্ছে ফার্দার হয়তো আসবে, ওটা এখন আমাদের শুরু হয় নাই। আমরা যেটা এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে এআই এর বিভিন্ন এলিমেন্টস, টুলস, ম্যাটেরিয়ালস, সেগুলা দিয়ে আসলে কিভাবে প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসিস্ট করা যায় যাতে প্রজেক্ট ম্যানেজার আসলে বেটার ডিসিশন নিতে পারেন তার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেখেন, আমরা অ্যাডাপটিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়েছি। অ্যাডাপটিভ প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে কমপ্লেক্স এবং ক্যাওটিক প্রজেক্ট গুলা নিয়ে ডিল করা হয়। তো সে সকল ক্ষেত্রে যখন আমরা কাজ করতে যাব, তখন এআই কিভাবে হেল্প করতে পারে। যেমন আমাদের প্ল্যানিং ছিল, প্ল্যানিং এর মধ্যে বেশ কিছু সাব প্রসেস ছিল, যেমন শিডিউল ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আরো অনেকগুলো আছে। আমাদের যখন এটা এক্সিকিউটিং এ আসলো, তখনও বেশ কিছু প্রসেস ছিল, মনিটরিং কন্ট্রোলের মধ্যেও বেশ কিছু প্রসেস ছিল। তো এই পুরো জিনিসগুলা, এআই এর জিনিসগুলা কিন্তু আলটিমেটলি মনিটরিং এন্ড কন্ট্রোলের মধ্যেই বেশি লাগবে, প্ল্যানিং এও লাগবে, কিন্তু মনিটরিং এন্ড কন্ট্রোলিং এ এর পার্টটা কিন্তু আসলে বেশি। তো যাই হোক, আমরা, এটা ডিপেন্ড করছে যে প্রজেক্ট ম্যানেজার কিভাবে ইউজ করতে চাচ্ছেন, কিভাবে এআই কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করে কিভাবে এআই থেকে সাপোর্ট পেতে চাচ্ছেন ডিসিশন মেকিং এর কারণে বা ডিসিশন মেকিং এর জন্য, সেইটা মুখ্য। তো যাই হোক, এই বইতে মূলত, এটা যদিও পিএমআই ইনস্টিটিউটের একটা বই, রিসেন্ট বই এটা। তো এই বইয়ে মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালদের জন্য কোন কোন এআই এর বিষয়গুলা মাথায় রাখা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মূলত খুব ভাস্ট আইটেম নিয়ে আলোচনা করা হয়েছে, বাট নট ডিপ, মানে শ্যালো লেভেলের আলোচনা, ডিপ লেভেলে কোনো কিছু আলোচনা করা হয় নাই। কিন্তু বিভিন্ন টার্মস, টার্মিনোলজি, বিভিন্ন টেকনিক, টেকনোলজি, এগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যেন প্রজেক্ট ম্যানেজার তার কাজগুলা করার সময় এই বিষয়গুলা যদি থিঙ্কিং করে কাজ করে, তাহলে তার জন্য আসলে প্রজেক্ট ম্যানেজ করতে সুবিধা হতে পারে, যদি এআই দিয়ে সে প্রজেক্ট ম্যানেজ করতে চায়। তো যাই হোক, আমি এই বইটা আসলে পুরো বই ডিটেলস আসলে দেখানো সম্ভব না। এই বইটা যদিও ছোট, অ্যারাউন্ড 50 পেজের একটা বই। আমি মোটামুটি ভাবে এই বইয়ের একটা ওভারভিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব, এবং কি টার্ম গুলা নিয়ে কথা বলার চেষ্টা করব। একটু খেয়াল করেন, এই বইটা মূলত এআই এর কি কি এলিমেন্ট, এআই এর কি কি টার্মিনোলজি, বা এআই কিভাবে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা যায়, যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রফেশনাল তারা আসলে কিভাবে এটাকে ইউজ করবেন,
সেইটা নিয়ে কথা বলা যেতে পারে বা বলা হয়েছে এখানে। তো আমি একটু প্রথম থেকে দেখানো শুরু করি। হোয়াট ইজ এআই? আমরা জানি যে এআই কি। এআই এর কনসেপ্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হিউম্যানের মতো করে আমরা মেশিনকে ইন্টেলিজেন্ট করে তুলতে চাই। এবং মেইনলি আমরা হিউম্যান যেভাবে ডিসিশন মেক করে, আমরা মেশিনকে সেভাবে ডিসিশন মেক করাতে চাই। তো এই এআই কে কিভাবে আমরা প্রজেক্টের মধ্যে ইন্ট্রোডিউস করব, এটা কি সাব প্রসেসের মধ্যে হবে না টোটাল প্রসেসের মধ্যে হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে কথা বলা আছে, বা কত অ্যাঙ্গেলে করা যেতে পারে সেই জিনিসগুলো নিয়ে কথা বলা আছে। কি এলিমেন্টস অফ এআই, আমাদের এআই এর যে বিষয়গুলা, মূলত এই বইটা কিন্তু এআই কে কিভাবে আমরা প্রজেক্ট ম্যানেজে ইউজ করতে পারি সেই বিষয়গুলাই ফোকাস করা আছে। অনেক টার্ম আলোচনা করা আছে কিন্তু ফোকাস একটা, ফোকাস হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে এআই কিভাবে ইউজ করা যেতে পারে। তো এখানে এআই এর যে কি এলিমেন্ট, এখানে তিনটা কি এলিমেন্টের কথা বলছে। একটা হচ্ছে পারসেপশন, একটা হচ্ছে প্রিডিকশন, একটা হচ্ছে প্ল্যানিং। পারসেপশনটা কি? দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড প্রসেস দ্য ডেটা দ্যাট দ্য এনভায়রনমেন্ট প্রোভাইড। আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে যে কাজগুলা করতে চাচ্ছেন, ওই এনভায়রনমেন্টের অবস্থার উপরে বেস করে আপনাকে থিঙ্কিং করতে হবে যে আসলে এআই এর কোন জিনিসকে আপনি এখানে ইন্ট্রোডিউস করতে চান, সেটাই হচ্ছে পারসেপশন। মানে আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট এন্ড প্রসেস অফ দ্যাট অর্গানাইজেশন। ওকে, ওই পারসেপশনের উপরে, ওই কনসেপ্টের উপরে, ওই এনভায়রনমেন্টের উপরে আপনি কোন টুলস ইউজ করবেন, কি করা যেতে পারে এআই এর, সেটা প্রথমে থিঙ্কিং করা। এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে প্রিডিকশন। enable a machine to recognize pattern and use that recognition to predict future event। আমাদের এআই এর কাজই হচ্ছে ফিউচারকে প্রেডিক্ট করা। তো আমাদের প্রিভিয়াস কোনো ইনপুট প্যাটার্ন বা ডেটা দিয়ে, যেটা বলি আমরা ডেটা দিই, আসলে ডেটা দিয়ে ইনপুট করি কিন্তু ডেটার মধ্যে কি প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন গুলাকে আমরা এমন ভাবে ইউজ করব যেন ওই প্যাটার্ন থেকে আমরা ফিউচারকে প্রিডিক্ট করতে পারি। আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা এনভায়রনমেন্টটা কি ধরনের, এবং এই এনভায়রনমেন্টের উপরে আসলে কি ধরনের এআই টুলস আমরা ইউজ করতে পারি সেগুলো চিন্তা করতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা প্রিডিকশন করব ফিউচার কোনো ইভেন্টকে, যে প্রিভিয়াস ডাটার উপরে বেস করে। থার্ড হচ্ছে এর উপরে বেস করে আমরা কিন্তু প্ল্যানিং করব, ইউজ হোয়াট ওয়াজ পারসিভড অ্যান্ড দ্য লেসন ফ্রম প্যাটার্ন অবজারভেশন টু মেক ডিসিশন অ্যান্ড ডেভেলপ প্ল্যান। আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যানটা এই প্রিডিকশনের উপরে, ফিউচারে কি হতে যাচ্ছে তার উপরে বেস করে প্ল্যানিং করব। এখন একটু জিনিস চিন্তা করেন, এখানে তিনটা জিনিস বলা হলো। একটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টটা প্রথমে থিঙ্ক করতে হবে, কারণ এনভায়রনমেন্টের উপরে বেস করে কিন্তু এআই ইউজ করতে হবে, এআই টুলস গুলো ইউজ করতে হবে, বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রিডিকশন। প্রিডিকশনের ক্ষেত্রে আমরা কি করব, প্রিডিকশন হচ্ছে আমাদের প্রিভিয়াস ডাটার উপরে বেস করে ফিউচার কি কি ইভেন্ট হতে পারে সেগুলাকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি বিভিন্ন সাব প্রসেসের ক্ষেত্রে। প্ল্যানিং হচ্ছে আমরা যা পাইলাম এখান থেকে সেটাকে ইউজ করে আমরা প্ল্যানিং করব। প্ল্যানিং কিন্তু হিউম্যানই করবে, বাট প্রিডিকশনটা মেশিন দিবে, এআই জেনারেটেড টুলস দিবে। তো এইখানে দেখেন যে আমরা যখন এই অ্যাডাপটিভ প্রজেক্ট ম্যানেজমেন্টে বিভিন্ন টাইপের প্ল্যানিং করলাম, এখানে কিন্তু বিভিন্ন টাইপের প্ল্যানিং ছিল, রিসার্চ প্ল্যানিং, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানিং, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং, এরকম বেশ কিছু প্ল্যানিং ছিল। তো সেই প্ল্যানিং এর জন্য আমরা কিন্তু এআই কে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো, আমরা যেহেতু অ্যাডাপটিভ নিয়ে কথাবার্তা বলছি, মূলত অ্যাডাপটিভ প্রজেক্টের ক্ষেত্রেই এটা ইউজ করা যেতে পারে, কারণ কমপ্লেক্স প্রজেক্ট এবং নর্মালি হচ্ছে ক্যাওটিক প্রজেক্ট। তো সেই ক্ষেত্রে হয়তো হিউম্যান ফিউচার কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারা কঠিন। কমপ্লেক্সের ধারণা কি, কমপ্লেক্সের ধারণাই হচ্ছে যে ফিউচারে কি হবে সেটা বোঝা যাচ্ছে না, বা কেউটিকেও বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, তাকে এআই টুলস গুলো ইউজ করে ফিউচারকে যদি প্রিডিক্ট করা যেতে পারে, তাহলে প্রজেক্ট ম্যানেজার কিন্তু বেটার ডিসিশন নিতে পারে। সেইটাই এখানে বলা হচ্ছে এই কি এলিমেন্টস অফ এআই এর মধ্যে, যে আমরা প্ল্যানিং করব বাট প্রিডিকশন করব ফিউচারকে দেখতে চাচ্ছি এআই টুলস ইউজ করে, তবে সেটা অবশ্যই এনভায়রনমেন্টের উপরে বেসিস করে করতে হবে। জেনারেল টুলস সব জায়গায় ইউজ করতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। এই জিনিসটাই বলছে কি এলিমেন্টস অফ এআই এর মধ্যে। ওকে, এখন টাইপস অফ এআই, এআই সাধারণত কত ধরনের হতে পারে। দেখেন, টাইপস অফ এআই এর মধ্যে এআই ফোকাসড অন ন্যারো ভার্সেস জেনারেল অ্যাপ্লিকেশন। সাধারণত এআই এর যে অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখি, কোনো কোনো ক্ষেত্রে ন্যারো কনসেপ্টের উপরে যায়। ন্যারো মানে হচ্ছে একেবারে ডোমেইনটা ছোট, কোনো একেবারে স্পেসিফিক কাজ করার জন্য। আর জেনারেল বা ব্রড সেন্সে যেটাকে বলা হচ্ছে, সেটা একটা জেনারেল টুলস যেটা অনেক কিছুকে আসলে ইনকর্পোরেট করতে পারে। তো এখানে
এই টাইপস অফ এআই এর মধ্যে আসলে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে ন্যারো এআই আর একটা হচ্ছে জেনারেল পার্সপেক্টিভের জন্য যে এআই ইউজ করা হয়। ন্যারো এআই মানে হচ্ছে একেবারে স্পেসিফিক কাজ, যেমন ধরেন ফেসিয়াল রিকগনিশন। এর আগে আপনাদের সাথে ফেসিয়াল রিকগনিশন নিয়ে কথা বলেছি। যেমন কনভেনশনাল চ্যাটবট, প্রিডিক্টিভ অ্যানালিটিক্স, এই বিষয়গুলো কিন্তু হতে পারে। মানে একেবারে স্পেসিফিক একটা কাজ আপনি করতে চাচ্ছেন বা স্পেসিফিক একটা কাজের জন্য টুলস ইউজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ন্যারো। আর ব্রড সেন্সে যদি আমরা জেনারেল এআই এর কথা চিন্তা করি, তাহলে কিন্তু শুধু একটা এরিয়া না, এমন একটা টুলস থাকবে যে টুলসটা আসলে অনেক কিছুর ক্ষেত্রে ইউজ করা যায়। এই যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আমরা একটা জেনারেল ইন্টেলিজেন্স সিস্টেম ইউজ করি যদি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু শুধু একটা ইভেন্টের জন্য না, অন্য কাজের জন্য আসলে ইউজ হতে পারে। যদি এমন হয় তাহলে সেটা হতে পারে। ঠিক আছে। এখন ওই যে এখানে যে পারসেপশনের কথা বলা হলো, আপনি আসলে কোন এনভায়রনমেন্টের উপরে বেস করে কাজগুলো করবেন সেটা চিন্তা করি আপনাকে দেখতে হবে যে আসলে ন্যারোটা আপনার জন্য ঠিক হবে, না আপনার জেনারেলটা ইউজ করবেন, না দুইটাই ইউজ করতে হবে। এটা ডিপেন্ড করছে প্রজেক্ট ম্যানেজারের উপরে এবং উনি এনভায়রনমেন্ট থেকে যা দেখছেন তার উপরে বেস করে। এখানে দেখেন, একটু টার্মটা পড়ি। ফর প্রজেক্ট প্রফেশনালস, মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, প্রসেস সাচ এজ প্ল্যানিং, কস্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট মনিটরিং এন্ড কমিউনিকেশন ক্যান অল বি এনহ্যান্সড এন্ড মেড মোর ইফিশিয়েন্ট থ্রু দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যান এআই সিস্টেম। যেটা আমি বললাম এতক্ষণ থেকে, যে আসলে এআই আমরা ইউজ করব প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেন আমরা বেটার ডিসিশন নিতে পারি ফর এনি টাইপস অফ প্ল্যানিং। বিভিন্ন টাইপস এর প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, মনিটরিং কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করতে পারি, কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেন আসলে প্রজেক্টের কোয়ালিটি বেটার হয়, প্রজেক্টের সাকসেস রেট বেড়ে যায়। ওটা এখানে বলার চেষ্টা করছে। এখানে যেটা বলছে টেকনিক্স আন্ডার প্ল্যানিং অফ এআই, কোন কোন টেকনোলজি গুলো আবার টেকনিক্স গুলো আমরা এআই এর ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন দেখেন যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং তো অনেকটা নতুন, তো মেশিন একেবারে নতুন না, 16-17 সালের দিকে আসছে। তো এর আগে কিন্তু ছিল জেনারেল মেশিন লার্নিং অ্যালগোরিদম। তো মেশিন লার্নিং অ্যালগোরিদমও কিন্তু ইউজ করা যেতে পারে। আমাদের যাদের আজ এই কোর্স তো আপনারা এখানে আহ, কেউ হয়তো এআই দেখছেন, কেউ ডিপ লার্নিং দেখছেন, কেউ মেশিন লার্নিং দেখছেন। তো আসলে আমাদের এইখানে প্রথমেই চিন্তা করতে হবে যে এগুলা সবই কিন্তু এআই সাবফিল্ড। তো আসলে আপনি আপনার প্রয়োজন অনুসারে যখন যে ধরনের অ্যালগোরিদম দরকার আপনি কিন্তু সেটা ইউজ করবেন। তো এখানে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো ইউজ করা যেতে পারে, ট্র্যাডিশনাল অ্যালগোরিদম গুলো ইউজ করা যেতে পারে। যেমন ট্র্যাডিশনাল অ্যালগোরিদমের মধ্যে কিছু আছে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড মানে হচ্ছে টার্গেট যা আছে তার মতো করে আসলে চিন্তা ভাবনা করা, যেটা টার্গেট সেই টার্গেটকে ফোকাস করে কাজগুলা করা, এবং এখানে সব লেভেল ডাটা থাকে। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আপনার টার্গেট দেওয়াই থাকবে না, টার্গেট অ্যালগোরিদমই ঠিক করে নিবে। আর রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে এটা হিউম্যানের মতো করে কাজ করে, সে কাজ করে, মানে যেই সিস্টেমটা দাঁড় করানো হবে সে কাজ করবে এবং বিভিন্ন টাইপের প্রবলেম হবে, প্রবলেম থেকে সে শিখবে, আবার নতুন ভাবে কাজ শুরু করবে। মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে কাজ করে, এটা আপডেটেড এগুলার থেকে। তো সাধারণত এই মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো সুপারভাইজড লার্নিং হতে পারে, আনসুপারভাইজড লার্নিং হতে পারে। সুপারভাইজড হচ্ছে লেভেল ফিক্সড, লেভেল দেওয়া আছে। আনসুপারভাইজড এ কোনো লেভেল নাই। আর রিইনফোর্সমেন্ট লার্নিং এ আপনার ট্রায়াল এরর বেসিসে কাজ করবে, প্রবলেম হবে, ওখান থেকে অ্যাডপ্ট করবে, শিখবে, আবার ওই শেখাটা পরের জায়গায় ইউজ করবে, আবার এরর আসবে, আবার সে কাজ করবে, এভাবে ট্রায়াল এন্ড এরর অ্যাপ্রোচে কাজ করে। তো মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে আসলে কিন্তু সব ধরনের অ্যালগোরিদম গুলাই পড়ে। ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং সবই পড়ে। তো এইখানে এই মেশিন লার্নিংটা হচ্ছে জেনারেল এর দিকে ফোকাস বেশি করে। তো এখন নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এই মেশিন লার্নিং এর একটা পার্ট, এবং নিউরাল নেটওয়ার্কের স্পেশালি হচ্ছে ডিপ লার্নিং, যেটা আসলে মূলত হিউম্যান ব্রেনকে ফোকাস করে কাজ করে। হিউম্যান ব্রেনের যে ক্যাপাবিলিটি, হিউম্যান ব্রেন যেভাবে ইন্টেলিজেন্সের কাজগুলো করে, মেশিনকে দিয়ে আমরা করাইতে পারি কিনা। মেশিনকে দিয়ে যদি করাতে চাই তাহলে কিন্তু সরাসরি আপনাকে হিউম্যানের মতো কাজ করতে হলে ডিপ লার্নিং এ ফোকাস করতে হবে, কেননা জেনারেল মেশিন লার্নিং এর যে কনসেপ্ট সেগুলো কিন্তু এক একটা অ্যালগোরিদম এক এক ভাবে কাজ করে, এবং এটা হিউম্যান ব্রেন কিভাবে কাজ করলো তার কোনো চিন্তা ভাবনা নাই। এক এক অ্যালগোরিদম এক এক ভাবে কাজ করে, হিউম্যান ব্রেনের সাথে কোনো সম্পর্কিত নাই, বা হিউম্যান ব্রেনের যে ইসেন্স সেটাকেও কিন্তু আসলে নিয়ে আসে না। কিন্তু যখনই আপনি নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট আসবে, আলটিমেটলি ডিপ লার্নিং কিন্তু নিউরাল নেটওয়ার্কের পার্ট এবং সাব পার্ট। তো যখনই আপনি নিউরাল নেটওয়ার্কের জিনিস আসবে, এটা মানেই হচ্ছে আসলে নিউরাল নেটওয়ার্ক মানেই হচ্ছে এটা নিউরনের কানেক্টিভিটি, হিউম্যান ব্রেনের মতো করে সিমিলার আমরা
অ্যালগোরিদম ডেভেলপ করতে চাই মেশিনের মধ্যে। তো ডিপ লার্নিং কিন্তু সেই জিনিসটাকে ফোকাস করে। এখন আপনার প্রজেক্টের ধরন অনুসারে কোন ধরনের অ্যালগোরিদম লাগবে আপনাকে সেটা ফোকাস করতে হবে। আপনার জন্য যদি ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম দরকার হয়, আপনি ট্র্যাডিশনাল অ্যালগোরিদম ইউজ করবেন। আপনার জন্য যদি ডিপ লার্নিং দরকার পড়ে, ইউ হ্যাভ টু ইউজ ডিপ লার্নিং। ওকে। তো এখানে আবার কিছু বিষয় আছে। ট্র্যাডিশনাল অ্যালগোরিদম গুলোর জন্য সাধারণত আমাদের কম্পিউটেশনাল পাওয়ার মোটামুটি হলেই চলে যায়, কিন্তু ডিপ লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো আমাদের এখন ট্রেন্ড চলছে, তাতে কিন্তু কম্পিউটেশনাল পাওয়ার হিউজ লাগবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু জিপিইউ ইউজ করাটা অনেক ক্ষেত্রেই জরুরি হয়ে পড়ে। অনেক সময় আমাদের লোকাল যে জিপিইউ সেটাতেও কাভার হতে চায় না, তখন আমাদের কিন্তু রেন্টের ব্যবস্থা করতে হবে। যেমন আহ, আমাদের হচ্ছে কোল্যাবের দিকে যেতে পারি, পেইড ভার্সনের দিকে, মাইক্রোসফটের এডব্লিউএস এর দিকে যেতে পারি। এই বিভিন্ন টাইপের আমাদের অল্টারনেটিভ আছে, আমরা সেটাকে ইউজ করতে পারি। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে ডিপ লার্নিং এর জন্য, যে এগুলা আমরা যদি দরকার পড়ে এখানে ডিপ লার্নিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। তো এখানে কিন্তু আমাদের ডিপ মানে কি, এটা কিন্তু শ্যালো নেটওয়ার্ক, এটা কিন্তু ডিপ নেটওয়ার্ক। ডিপ মানে হচ্ছে আমাদের হিডেন লেয়ার বাড়াবো, যত বাড়াবো তত ডিপ। ঠিক আছে। তো যাই হোক, এখানে যে আরো কিছু কথাবার্তা বলছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এন্ড জেনারেশন। দেখেন, এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে কি? যদি আমরা আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের বেসিক কনসেপ্ট নিয়ে চিন্তা করি, তাহলে হিউম্যান যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন করে, হিউম্যানের যে বডি ল্যাঙ্গুয়েজ, সে বডি ল্যাঙ্গুয়েজ যে শুধুমাত্র স্পিচ হবে তা কিন্তু না। তার মুভমেন্টও কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজ, তার স্পিচ একটা বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেসিয়াল এক্সপ্রেশন একটা বডি ল্যাঙ্গুয়েজ, সবই কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। কিন্তু আমরা আপাতত, যেহেতু আসলে এআই এর কাজগুলো কিন্তু নতুন, যদিও অনেক আগে শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হচ্ছে অনেকটা নতুন ভাবে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে আমরা এখানে কিন্তু আপাতত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যানের কথা, বা আমরা যেভাবে লিখি, আমরা যেভাবে পড়ি, সেই জিনিসগুলো, বডি মুভমেন্ট যে আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের জিনিস, এটা কিন্তু এখনো ওইভাবে কনসিডার করা হচ্ছে না। এটা হয়তো সামনের দিকে আসবে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে সাধারণত আমরা যেভাবে কথা বলি, যেমন মোবাইলে আপনি হয়তো লিখতে চাচ্ছেন না, আপনি আপনি ভয়েস দিয়ে তাকে কমান্ড দিচ্ছেন যে তুমি এটা টেক্সটে কনভার্ট করো। দিস ইজ এন এক্সাম্পল অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর আসলে দুইটা পার্ট আছে, এখানে একটা নিয়ে কথা বলছে, আরেকটা খুব একটা সিম্পলিফাই করে নাই। একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এনএলইউ, যেটা এখানে বলে নাই। আর একটা হচ্ছে এনএলজি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা হচ্ছে যে যেমন মোবাইলে আপনি যে কথাটা বলছেন, যে শব্দ উচ্চারণ করছেন, সেটা সে লিখতে পারছে কিনা। তো এই যে বোঝাটা, বুঝে সে লিখলো, এইটা আসলে সে কতক্ষণ পারছে, কতখানি পারছে, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। এইটা বোঝা যায়, সে বুঝতেও পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি নয়েজি এনভায়রনমেন্ট হয়, আপনি ধরেন খুব নয়েজি এনভায়রনমেন্টে আছেন, ধরেন আপনি দাঁড়িয়ে আছেন, মানে পাশ দিয়ে ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে আছেন, আপনার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এই সময় আপনি মোবাইল বের করে আপনি মোবাইলকে বললেন যে এটা তুমি লিখো, আমি যেটা বলছি। সে কি আসলেই পারবে? তো সে আসলে নয়েজের কারণে পাচ্ছে কিনা? তো এটা হচ্ছে আসলে আপনাকে সবকিছু কনসিডার করতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশনটা কি? জেনারেশন মানে হচ্ছে নতুন কিছু জেনারেট করা। যেমন আপনি আপনার এলএলএম গুলায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আপনি হলো চ্যাট জিপিটি ওপেন করলেন, আপনি গ্রক ওপেন করলেন, করে আপনি বললেন যে হচ্ছে আমি এই জিনিস আমাকে হচ্ছে একটা ডেভেলপ করে দাও, তুমি একটা তৈরি করে দাও। আপনি বললেন একটা লেটার, কিছু কম্পোনেন্ট দিয়ে দিলেন যে আমাকে একটা লেটার তৈরি করে দাও, সে আপনাকে একটা লেটার তৈরি করে দিল। দিস ইজ কল্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। বাট দিস ইজ মোর কমপ্লেক্স দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। তা আমরা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশনের একেবারে প্রথম ফেজের দিকে আছি, এলএলএম কিন্তু কেবল শুরু হয়েছে, তাই না? তো আমাদের এই দুইটা বিষয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন, এনএলইউ অ্যান্ড এনএলজি, এই দুইটা নিয়েই কিন্তু আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা নিয়ে আমাদের এখন প্রচুর কাজ হচ্ছে। এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন যেটা আমরা চ্যাট জিপিটিতে করি, শুধু কি টেক্সট করা যায়? আমাদের কিন্তু টেক্সটের সাথে অডিও, ভিডিও সবই করা সম্ভব, ইমেজ সবই করা সম্ভব। তো এগুলো সবই হচ্ছে আসলে আপনার জেনারেশনের দিকে যাবে, যদিও এটা একটা আলাদা সাবফিল্ড, এটা হচ্ছে জেনারেটিভ এআই। এই পুরো জেনারেটিভ এআই কিন্তু ডিপ লার্নিং এর দিকে যাবে। তো যাই হোক, আমাদের আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে আইডিয়া, প্রজেক্ট ম্যানেজারকে আসলে পুরো জিনিসগুলো সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। কারণ ওনার প্রজেক্ট ম্যানেজ করার জন্য কখন কোন আইটেমটা দরকার সেটা কিন্তু জানতে হবে। এমন না যে প্রজেক্ট ম্যানেজ করার জন্য আপনার একেবারে স্পেসিফিক অ্যালগোরিদম সম্পর্কে তার ধারণা থাকতে হবে।
না থাকলেও চলবে, কিন্তু ওনার যদি টার্মিনোলজি গুলা জানা থাকে, ওনার বিষয়টা আসলে ভেতরে কি সেটা যদি জানা থাকে, তাহলে উনি কিন্তু ওই ফিল্ডের লোক হায়ার করে কাজটা করে নিতে পারবেন। বাট ওনাকে যে জেনারেল ট্রেন্ড সেটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা দরকার, যেটা এখানে বলা আছে। ওকে। তো আমার মনে হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা আমি দিয়েছি। এখন এখানে আসলে বেসিক টার্ম গুলো নিয়ে কথাবার্তা বলছে। কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশনটা আসলে কি? কম্পিউটার ভিশনটা কি? যেমন হিউম্যান যেভাবে দেখে এবং ডিসিশন মেক করে, আপনি আপনার চোখ খোলা রেখেছেন, রাস্তায় যাচ্ছেন, কিছু দেখছেন এবং আপনার ব্রেন কিন্তু ডিসিশন মেক করছে। ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন, একটা জোরে হয়তো কোনো গাড়ি আপনার দিকে আসছে, আপনি দেখলেন এবং ডিসিশন মেক করলেন, আপনি সরে গেলেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পিউটার ভিশন। তো একটা মেশিনের ক্ষেত্রে, মেশিনকে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলে বা ভিডিও দেখিয়ে যদি কোনো ডিসিশন মেক করাইতে পারি, তাহলে সেটা কম্পিউটার ভিশনের দিকে যাবে। বিষয় কিন্তু এত সহজ না। যেমন আপনার সামনে কিন্তু অনেকগুলো গাড়ি আসছিল, কিন্তু একটা গাড়ি হয়তো ভুল করে আপনার দিকে খুব দ্রুত আসছে, আপনি কিন্তু সরে যাচ্ছেন। তো মেশিন কি এত সহজে বিষয়টা বুঝতে পারবে? সেটা কিন্তু একটা বিগ কোশ্চেন। তো আপনি যেভাবে থিঙ্ক করছেন, আপনি যেভাবে ইমেজ গুলাকে বা ভিডিও গুলাকে প্রসেস করছেন প্রতিনিয়ত আপনার চোখ দিয়ে দেখে ব্রেনের মাধ্যমে, সেটা মেশিন কি ক্যামেরা দিয়ে দেখে সেটাকে ডিসিশন নিতে পারবে? এই বিষয়গুলো আসলে কম্পিউটার ভিশনের মধ্যে পড়ে। তো যাই হোক, এত ডিটেল যাচ্ছি না, প্রত্যেকটা আসলে বিশাল বিশাল ফিল্ড আসলে। কম্পিউটার ভিশন এটা একটা বিশাল ফিল্ড, এবং যত ধরনের এখন গেম গুলা হয় সবগুলাই কম্পিউটার ভিশনের কাজ আছে। ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, এগুলো সব কম্পিউটার ভিশনের এক্সাম্পল। যাই হোক, আমরা ওইদিকে এখন কম যাই, মোটামুটি ভাবে আইডিয়া গুলা বলি, এখানে এই বইতে সেইভাবে আলোচনা করা আছে। তো আহ, আমরা একটু আসি সামনের দিকে। এরপরে অগমেন্টেড ইন্টেলিজেন্স। অগমেন্টেড ইন্টেলিজেন্স কি? অগমেন্টেড ইন্টেলিজেন্স হচ্ছে যে ধরেন প্রজেক্ট ম্যানেজার কাজ করছে, তো প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসিস্ট করার জন্য আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কোনো কিছু ডিসিশন মেক করে তাকে হেল্প করতে পারে, দিস ইজ কল্ড অগমেন্টেড ইন্টেলিজেন্স। মানে অগমেন্টেড ইন্টেলিজেন্স হচ্ছে হিউম্যানের সাথে কোঅপারেট করে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, করে হিউম্যানকে আসলে ডিসিশন মেক করতে হেল্প করবে, যেটা আমাদের কিন্তু এই প্রজেক্ট ম্যানেজারের জন্য দরকার। এআই ইন প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু আসলে খুবই জরুরি। তো অগমেন্টেড ইন্টেলিজেন্স এমন একটা টার্ম যেটা হচ্ছে আমাদের হিউম্যানকে ডিসিশন মেক করতে হেল্প করবে। এআই এর বিভিন্ন টুলস ইউজ করে আসলে এই কাজটা করা যেতে পারে। মানে এই এআই হিউম্যানকে অ্যাসিস্ট করবে আরো বেটার ডিসিশন নিতে। যদি এমন কিছু হয় সেটা হবে অগমেন্টেড ইন্টেলিজেন্স। আসলে অগমেন্টেড ইন্টেলিজেন্স কি করে? অগমেন্টেড ইন্টেলিজেন্স হিউম্যান ব্রেন এবং মেশিনের মধ্যে কিছু আসলে সমন্বয় ঘটানোর চেষ্টা করে। যেমন অগমেন্টেড ইন্টেলিজেন্স, যেমন দেখেন এখানে ব্যালেন্স বিটুইন হিউম্যান এন্ড মেশিন। আপনাদের আমি হিউম্যান ব্রেন এবং মেশিনের মধ্যেকার যে ডিফারেন্স সেটা বলেছি। তো হিউম্যান ব্রেন এবং মেশিনের মধ্যে কিন্তু দুইটারই কিন্তু কম্পারেটিভ কিছু সুবিধা অসুবিধা আছে। এখানে সেটা বলছে, দেখেন হিউম্যান ব্রেনের স্ট্রেংথ কি? ইনস্টিটিউশন, ইনটিউশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, কমন সেন্স, ক্রিয়েটিভিটি, লার্নিং অ্যাডাপ্টেবিলিটি, এগুলা হিউম্যানের স্ট্রেংথ। আর মেশিনের স্ট্রেংথ কি? প্রবাবিলিস্টিক থিঙ্কিং, ডিলস উইথ লার্জ ভলিউম অফ ইনফরমেশন। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের হিউম্যান ব্রেন কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু লার্জ ভলিউমের ইনফরমেশন ডিল করাটা কঠিন। অনেক ক্ষেত্রেই হিউম্যানের জন্য কঠিন, কিন্তু মেশিন কিন্তু এটা করতে পারে। ট্রেনাবিলিটি অ্যান্ড ফলোইং ইনস্ট্রাকশন। হিউম্যান ব্রেন যেভাবে, সরি, মেশিন যেভাবে এই ইনস্ট্রাকশন ফলো করে, সেটা কিন্তু হিউম্যান ব্রেন করতে পারে না। হিউম্যান বেস্ট অনেক ক্ষেত্রে বায়াস্ট হয়ে পড়ে, আমরা পরে দেখছি। তারপরে ল্যাক অফ সেলফিশ মোটিভেশন। আপনি মেশিন কিন্তু আসলে সেলফিশের মতো কাজ করে না, অনেক ক্ষেত্রে হিউম্যান যেটা করে থাকে। এগুলো তার স্ট্রেংথ। আসলে উইকনেস যদি আমরা দেখি হিউম্যানের, প্রবাবিলিস্টিক থিঙ্কিং আসলে ঠিক মতো করতে পারে না, ডিলিং উইথ লার্জ ভলিউম অফ ইনফরমেশন আসলে ঠিক মতো করতে পারে না, উইকনেস আছে। বায়াস রেজাল্ট অনেক ক্ষেত্রে দেয়। ঠিক আছে। রেসপন্ডিং রিলায়েবিলিটি অফ ট্রেনিং এন্ড ইনস্ট্রাকশনস, এই রিলায়েবিলিটি গুলোর মধ্যে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনি যদি এখানে এই মেশিনের উইকনেস গুলো দেখেন, দেখবেন যে হিউম্যানের ক্ষেত্রে যেগুলা স্ট্রেংথ, মেশিনের ক্ষেত্রে সেগুলা কিন্তু উইকনেস। এখন যদি আমরা এমন কিছু করতে পারি যে অগমেন্টেড ইন্টেলিজেন্স ইউজ করে আমরা মেশিনের মাধ্যমে ডিসিশন গুলা মেক করে যদি হিউম্যানকে দিতে পারি, তাহলে হিউম্যান কিন্তু অ্যাসিস্ট হবে বেটার ডিসিশনের জন্য। মানে আমাদের যেটা বলছিলাম যে হিউম্যানের যে সাইডটা স্ট্রং, মেশিনের কিন্তু সেটা দুর্বল। মেশিনের যে সাইডটা স্ট্রং, হিউম্যানের কিন্তু আবার ওটা দুর্বল। তো আমরা এমন কি কিছু করতে পারি যে হিউম্যানের যে অংশটা দুর্বল হয়ে আছে, উইকনেস হয়ে আছে, সেটা আবার মেশিনের যেহেতু স্ট্রং, মেশিন দিয়ে ওইটা ডিসিশন মেক করে যদি হিউম্যানকে দিতে পারি, হিউম্যান কিন্তু বেটার ডিসিশন নিতে পারবে।
তো সেইটাই কিন্তু আসলে আলোচনা আসছে, এবং এটাই হচ্ছে আপনার অগমেন্টেড ইন্টেলিজেন্স। আমার মনে হয় কিছুটা ক্লিয়ার করতে পেরেছি, আপনারা দেখবেন এখানে ডিটেলস দেওয়া নাই, আমিও ডিটেলস বলছি না, কিন্তু আমি থিম গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। এরপরে অটোনোমাস ভার্সেস ইন্টেলিজেন্স, সরি, অটোমেশন ভার্সেস ইন্টেলিজেন্স। তো অটোমেশন আর ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য কি? অটোমেশন তো আমরা জানি, অটোমেশন মানে কাজগুলো অটোমেটিক হবে, এখানে হিউম্যানের কোনো ইন্টারাকশন থাকবে না। যেমন হচ্ছে আমি কাজগুলো করব, অটোমেটিক ওইতে হতে থাকবে, এখানে মেশিনই সব কাজ করে দিবে, তবে সেখানে কোনো ইন্টেলিজেন্স নাই। আর ইন্টেলিজেন্স কি? ইন্টেলিজেন্স হচ্ছে যে হিউম্যানের মতো করে মেশিনকে ইন্টেলিজেন্ট করতে পারে, মানে মেশিন ডিসিশন মেক করতে পারে। অটোমেশনের মধ্যে কিন্তু কোনো ডিসিশন মেকিং এর কিছু থাকবে না, ওকে যা বলা হচ্ছে, মেশিনকে যেটা বলা হয়েছে সে এটাই ওটাই করবে। আর ইন্টেলিজেন্স হচ্ছে সে ডিসিশন মেক করতে পারে জাস্ট লাইক হিউম্যান, এটা আপনারা জানেন। এরপরে দেখেন, আমি একটু ফার্স্ট যাচ্ছি আসলে, কেননা এই বইয়ে যে জিনিসগুলো আছে জাস্ট বেসিক কনসেপ্ট গুলো দেওয়া আছে, আমি সেইভাবেই যাচ্ছি। অ্যাপ্লিকেশন অফ এআই, এআই এর অ্যাপ্লিকেশন কি আমরা মোটামুটি এখন সবাই জানি যে এআই এর অ্যাপ্লিকেশন গুলা কি হতে পারে। তো এখানে পড়ি একটু, ফর প্রজেক্ট প্রফেশনালস টু ক্যাপিটালাইজ অন দ্য বেনিফিটস অফ এআই ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ অ্যান ওভারভিউ অফ হাউ ইট ক্যান বি অ্যাপ্লাইড। যেটা আমি বলছি যে প্রজেক্ট ম্যানেজারের কাজ কি, প্রজেক্ট ম্যানেজারের একেবারে ডিপ নলেজ থাকতে হবে এআই সম্পর্কে, নাও থাকতে পারে, কিন্তু ওনার এই আইডিয়াটা থাকতে হবে যে উনি এআইটাকে ওনার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কত ইফেক্টিভলি ইউজ করতে পারছেন, তার জন্য কোন ধরনের অ্যাপ্লিকেশন গুলা উনি ইউজ করবেন। উনি যদি এটা জানেন তাহলে ওই ফিল্ডের যারা এক্সপার্ট তাদেরকে আপনি ডেকে নিয়ে এসে কাজ করাতে পারবেন। তো অ্যাপ্লিকেশন সম্পর্কে কিন্তু প্রজেক্ট ম্যানেজারের খুব গুড একটা নলেজ থাকা দরকার। গোলস অফ এআই ইন এক্সপোনেনশিয়াল এজ, আসলে এআই এর গোলটা কি? দেখেন, এআই এর গোল হচ্ছে সলভ কমপ্লেক্স প্রবলেম। আমি আগেই বলেছি এআই কিন্তু কোনো জেনারেল প্রবলেম আসলে সলভ করার জন্য এআই তৈরি হয় নাই, কারণ হিউম্যানের কাজই হচ্ছে ম্যাক্সিমামই কমপ্লেক্স প্রবলেম সলভ করা। এবং আমরা যেহেতু প্রজেক্ট ম্যানেজ করবো, এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যই হচ্ছে মেইনলি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং এআই ডিপ লার্নিং এবং আমাদের মেশিন লার্নিং রিলেটেড প্রজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কমপ্লেক্স প্রজেক্টের দিকেই যাবে এবং কেমতিক হবে। সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে এআই কে ইউজ করা, এবং এআই ইউজ করলে আমরা কিন্তু কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে পারি। আমরা অটোমেটেড কোন সিস্টেমের মধ্যে আমরা ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে সেখান থেকে ভালো রেজাল্ট বের করতে পারি। আমরা ডেটাকে ইউটিলাইজ করতে পারি এবং ইন্টেলিজেন্স দিয়ে আমরা সেটাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দিকে আনতে পারি। ইন্টারাক্ট উইথ পিপুল ইউজিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কনভারসেশন, আমরা কিন্তু পিপুলের সাথে কিভাবে কাজ করব, যেমন একটা রিপোর্ট আপনি লিখবেন, আপনি এআই দিয়ে কিন্তু রিপোর্টটাকে অনেক সুন্দর করে ফেলতে পারেন। কোন জায়গায় একটা রিপোর্টের মধ্যে ত্রুটি আছে আপনি সহজেই কিন্তু এলএলএম দিয়ে চেক করে আপনি বের করে ফেলতে পারেন। তো এটা কিন্তু পিপুলের সাথে অনেক ক্ষেত্রে আমাদের ইন্টারাকশন ঘটাবে এনএলপির মাধ্যমে। রিপ্লিকেট হিউম্যান এক্সপার্টাইজ, হিউম্যান এক্সপার্টাইজ কে আমরা কিন্তু ইউজ করতে পারি, যে জায়গায় বললাম যে আমাদের যে জায়গায় আসলে মেশিনের স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটাকে ইউজ করে আমরা কিন্তু ডিসিশন মেক করে, আমরা যদি হিউম্যানকে দিই, হিউম্যান তার এক্সপার্টাইজ জায়গা থেকে সেখান থেকে ভালো ডিসিশন মেক করতে পারে, যেটা বললাম অগমেন্টেড ইন্টেলিজেন্স, সেটা হতে পারে। ফোরকাস্ট হিউম্যান এআই কোলাবোরেশন, এআই এর যে কোলাবোরেশন, আমরা কিন্তু হিউম্যানের মধ্যে যে ফোরকাস্টের যে অ্যাবিলিটিটা আছে, যে ফিউচারকে প্রিডিক্ট করার ক্ষমতা, এটা কিন্তু আমরা আসলে এআই দিয়ে হিউম্যান থেকে মেশিনের মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছি। তো সেটা করতে পারলে আমাদের ডিসিশন মেকিং এর ক্যাপাবিলিটি বাড়বে। দেখেন এখানে লেখা আছে এআই ইন্টেলিজেন্স ক্যান হেল্প বাই প্রোভাইডিং এ কম্বিনেশন অফ ইন্টেলিজেন্স, অটোমেশন, ক্রিয়েশন অ্যান্ড প্রিডিকশন টু মেক আওয়ার লিভস ইজিয়ার অ্যান্ড মোর ফুলফিলড। আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজ তো করবোই নর্মালি যেভাবে করার, কিন্তু এআই কে কিভাবে সাপোর্টিভ হিসেবে ইউজ করতে পারি যার কারণে আমরা আসলে বেটার ডিসিশন মেক করতে পারি, সেটা নিয়ে মূলত কথা বলা হচ্ছে এখানে। এআই প্যাটার্ন, আসলে যারা প্রজেক্ট ম্যানেজ করতে চায় তাদের এই এআই প্যাটার্ন গুলা নিয়ে ধারণা থাকা দরকার। এখানে 7টা এআই প্যাটার্নের কথা বলছে। এখানে এটা 2019 সালের একটা রিপোর্ট,
যেটা ফিগার 2 তে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে আসলে একজন প্রজেক্ট ম্যানেজার যখন, যদি উনি এআইটাকে তার প্রজেক্টের মধ্যে ইউজ করতে চান, তাহলে কোন কোন বিষয়গুলা, কোন কোন প্যাটার্ন গুলো আসলে তার মাথায় রাখা দরকার। এটা ডিটেলস কিন্তু নিচে দেওয়া আছে, আমি একটা একটা করে বলি। যেমন ধরেন রিকগনিশন, অটোনোমাস সিস্টেম, কনভার্সন, কনভারসেশন অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, গোল ড্রিভেন সিস্টেম, হাইপার পার্সোনালাইজেশন, প্যাটার্ন অ্যান্ড অ্যানোমালিজ, প্রিডিক্টিভ অ্যানালাইসিস অ্যান্ড ডিরেকশন। আমি একটু দেখি একটা একটা করে। অটোনোমাস সিস্টেম, আপনি যদি একটা অটোনোমাস বডি বানাতে চান, আপনি একটা মেশিনকে অটোনোমাস তৈরি করতে চাচ্ছেন, যে সেই নিজেই ডিসিশন মেক করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা লাগতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের জন্য এই বিষয়টা জানা দরকার। অটোনোমাস সিস্টেম মানে হচ্ছে স্বায়ত্তশাসিত বিষয়, সে নিজেই নিজের ডিসিশন মেক করতে পারে, কারো উপরে ডিপেন্ডেন্সি নাই। যদি আমরা কোনো টুলস বা কোনো মেশিনকে এভাবে তৈরি করতে পারি যে সে নিজেই ডিসিশন মেক করছে, তাহলে সেটা হবে অটোনোমাস সিস্টেমের একটা এক্সাম্পল। সেকেন্ড হচ্ছে কনভারসেশন অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন। আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি এমন করি যে আমাদের কমিউনিকেশনের যে বিষয়গুলা, সেগুলা যদি আমরা হচ্ছে এআই টুলস দিয়ে কাজ করতে পারি, আমাদের যে স্টেক হোল্ডারদের সাথে এনগেজমেন্ট, আমাদের যে মিটিং গুলা হয়, যে রিপোর্ট গুলা, যেমন ধরেন যে একটা অর্গানাইজেশনের আপনি একটা রিপোর্ট অ্যানালাইসিস করছেন, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এটা হয়তো 100 পেজের একটা রিপোর্ট। আপনি রিপোর্টটা আপনি যদি এলএলএম এ দেন, দেওয়ার পরে বলেন যে আমাদের এই রিপোর্টটা এইভাবে আপনি হচ্ছে দেখে আমাকে জানান যে এটার মধ্যে আসলে কি আছে, তাহলে কেমন হতে পারে। তো এই এই বিষয়গুলো আসলে কিন্তু আমাদের এই থিঙ্কিং গুলা আমাদের প্রজেক্ট ম্যানেজারের জন্য জরুরি। গোল ড্রিভেন সিস্টেম, গোল ড্রিভেন সিস্টেম মানে হচ্ছে আপনি যেই টার্গেটটা নিতে যাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন, তার মতো করে আপনার কি করা দরকার। যেমন ধরেন আপনি প্রজেক্টে আপনি চাচ্ছেন যে আপনার টার্গেট হচ্ছে এটা, আপনার গোল হচ্ছে এটা, এই গোলটাকে ফুলফিল করার জন্য আপনার কোন কোন ধরনের প্ল্যান কিভাবে করা দরকার, আপনি কিন্তু এআই সেটা সাপোর্ট দিতে পারে। তাহলে সে যদি আপনাকে বলে দেয় যে এই এই জায়গায় আপনার ল্যাগিংস গুলো আছে, যেমন আপনি একটা পুরো প্রজেক্ট প্ল্যান করে আপনি বললেন যে এই প্রজেক্টটা আমরা করতে চাচ্ছি, এইটার গোল হচ্ছে এইটা, এখন এটার মধ্যে কোন কোন ল্যাগিংস আছে, কোন কোন জায়গায় আসলে উইকনেস আছে, সেটা বলে দেওয়ার জন্য সে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। তো সেই জায়গাগুলোর থেকে কিন্তু প্রজেক্ট ম্যানেজার হেল্প পেতে পারে। হাইপার পার্সোনালাইজেশন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনে হয়তো কাস্টমার আছে, ভ্যালুড কাস্টমার, আপনি চাচ্ছেন ওই ভ্যালুড কাস্টমারকে আসলে সার্ভিস দেওয়ার জন্য। তা আপনি যদি একজন পার্সন হন, এমপ্লয়ি হন, তাহলে কিন্তু ওই ভ্যালিড কাস্টমারকে, সরি ভ্যালুয়েবল কাস্টমারকে, আপনাকে কিন্তু হচ্ছে তার পার্সোনাল প্রোফাইল গুলো দেখতে হবে, তার ফিউচারকে প্রিডিক্ট করে আপনি কিন্তু আগে থেকেই চিন্তা করবেন যে তাকে এই ধরনের সার্ভিস গুলো দেওয়া যায়। তো মেশিন কিন্তু সেটা সহজে আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি এআই টুলস ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এটা হলো যে পার্সন ওয়াইজ আপনি যে প্রিডিকশন গুলা করে কাজ করা। যেমন আপনি দেখবেন যে বড় বড় কর্পোরেট অফিস গুলা কিন্তু পার্সন বেসড আসলে কাজ করে। বড় প্রোফাইলের কোনো পার্সনকে নিয়ে তারা কাজ করে যে ওনার ফিউচার প্রিডিকশন কেমন হতে পারে, ওনাকে কি সার্ভিস সাপোর্ট দেওয়া যেতে পারে, যিনি যিনি আসলে কোম্পানির উপরে হয়তো হ্যাপি থাকবেন, আলটিমেটলি কোম্পানির প্রোফাইল ভালো হবে তাকে যদি ধরে রাখা যায়। তো এই কাস্টমারকে ধরে রাখার জন্য কিন্তু আসলে এই হাইপার পার্সোনালাইজেশনটা দরকার হতে পারে। এই ক্ষেত্রে এআই কিন্তু আপনাকে হেল্প করতে পারে। প্যাটার্ন অ্যান্ড অ্যানোমালি ডিটেকশন, আপনি কাজ করতে গেলে বিভিন্ন টাইপের যে অ্যানোমালি থাকতে পারে, সেই অ্যানোমালি গুলো আপনি ডিটেক্ট করতে পারেন। আপনি একটা রিপোর্ট তৈরি করছেন, রিপোর্ট তৈরি করার পর আপনি হচ্ছে তাকে চেক করলেন। যেমন একটা এক্সাম্পল দিই, আমি এবার ট্যাক্স দেওয়ার সময় কি করলাম, আমি হচ্ছে অনলাইনে ট্যাক্স জেনারেট করেছি, ওটার পিডিএফটা আমি হচ্ছে এলএলএম এ দিলাম, দিয়ে বললাম যে আমাকে পুরো চেক করে দাও যে হচ্ছে এটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা। সে কিন্তু আমাকে জায়গা ধরিয়ে দিয়েছে যে এই জায়গায় ইনকনসিস্টেন্সি আছে। আমি ওই জায়গাটা আবার হচ্ছে কিন্তু কারেক্ট করার সুযোগ পেয়েছি। তো অ্যানোমালি থাকলে কিন্তু সেটা ডিটেক্ট করা যাবে। এবং আমি এক জায়গায় দেখলাম যে এক জায়গায় হচ্ছে একটা ফর্মের এক জায়গায় কিন্তু ভ্যালু নিচ্ছে না, জিরো দিলেও নিচ্ছে না। তো আমি তাকে ওই ফর্মটার ছবি দিয়ে উল্লেখ করে দিলাম যে এই জায়গায় জিরো নিচ্ছে না কেন। তো সে কিন্তু আমাকে প্রেসক্রাইব করছে যে কেন নিল না, এবং রিয়েলি আমি সার্চ করে দেখেছি যে সে আসলে রিয়েল কথাটাই বলছে। তো আপনার অ্যানোমালি গুলো কিন্তু আপনি ডিলিট করতে পারেন। আপনি এটা জাস্ট এক্সাম্পল দিলাম আমার পার্সোনাল একটা প্রবলেমের ক্ষেত্রে। তো আপনি যদি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে চান, আপনি কিন্তু একবারে আপনাকে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর অ্যালগোরিদম নিয়ে এক্সপার্ট হইতে হবে, নট নেসেসারি। আপনি কিন্তু প্রজেক্ট ম্যানেজার হিসেবে কোন টুলস গুলাকে কিভাবে ইউজ করা যেতে পারে
সেইটা আপনি করতে পারেন। সেইটাই মূলত আপনার জন্য দরকার। এরপরে প্রিডিক্টিভ অ্যানালিটিক্স মানে কি? আপনি হচ্ছে বিহেভিয়ারটা আসলে চেক করা। যেমন এই প্যাটার্নের কি উদ্দেশ্য? আমি একটু দুই একটা জিনিস বলি, সবগুলো না বলি। প্রিডিক্টিভ বিহেভিয়ার, প্রিডিক্টিং ফেইলিউর, মানে আপনি যেমন ধরেন একটা প্রজেক্ট ম্যানেজ করতে যাচ্ছেন, তো প্রজেক্টের বিভিন্ন টার্মিনেটিং কন্ডিশন আছে, বা বিভিন্ন টাইপের রিস্ক অ্যানালাইসিস আছে। আপনি প্রজেক্টের প্ল্যানটা তৈরি করে যদি এআই এর হেল্প নিতে চান, যে হচ্ছে এই কোন জায়গায় আসলে রিস্কটা বেশি অকার করতে পারে, সে আপনাকে হেল্প করবে। এবং রিস্ক কোন জায়গায় অকার করলে আপনি কিভাবে সেটাকে রেসপন্স করতে পারেন, সে কিন্তু আপনাকে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে সাপোর্ট করতে পারে। সেটা কিন্তু আপনাকে নিতে হবে। আসলে এআই টুলস গুলোকে কিন্তু কমান্ড দিয়ে ইউজ করা উচিত না। আপনাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে ইউজ করা উচিত, তাহলে আপনাকে কিন্তু ভালো হেল্প পাবেন। তো এই প্রিডিক্টিভ অ্যানালিটিক্স যেটা যেটা হচ্ছে ফিউচারে কি হতে চলেছে, ফিউচারে কি হবে আপনার প্রজেক্টের জন্য, আপনি কিন্তু এখান থেকে খুব ভালো মতো আউটপুট বের করতে পারবেন, যদি আপনি ভালো মতো তাকে বোঝাইতে পারেন, বিভিন্ন টুলস গুলাকে ইউজ করতে পারেন। আর দেখেন আমাদের এখানে যে জিনিসগুলো আমরা দেখছি, আমরা কিন্তু কোনো চ্যাটবট বানাবো বা আমরা হচ্ছে চ্যাট জিপিটি এর মতো করে কিছু একটা তৈরি করব, বিষয়টা তা না। আমরা এই মডিউলে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা ওই টুলস গুলাকে কত ইফেক্টিভলি আমরা ইউজ করতে পারি, সেটা কিন্তু দেখছি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন এআই এর ক্ষেত্রে। ওকে, রিকগনিশন। আমরা হচ্ছে রিকগনিশনের একটা এক্সাম্পল তো আপনাদেরকে আমি দিয়েছি, সেটা হচ্ছে ফেস রিকগনিশনের কি হতে পারে। তো নট অনলি ফেস, আপনার টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সবকিছু কিন্তু রিকগনিশনের মধ্যে থাকে। তো এখানে আমরা যে জিনিসগুলো এতক্ষণ পর্যন্ত দেখলাম, এগুলা হচ্ছে আসলে প্যাটার্ন, প্যাটার্ন, আসলে কার প্যাটার্ন? এআই এর প্যাটার্ন। যে প্যাটার্ন গুলা আমার প্রজেক্ট ম্যানেজারের জন্য জানা খুবই জরুরি। তো এখানে যে 7টা প্যাটার্ন ছিল, সবগুলাই আমি আলোচনা করেছি। এর পরের টপিকে আমরা যাব। ক্যাটাগরিজ অফ এআই, এটা একটু খেয়াল করেন। ক্যাটাগরিজ অফ এআই এর মধ্যে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে জেনারেটিভ এআই, আর একটা হচ্ছে প্রিডিক্টিভ এআই। তো জেনারেটিভ এআইটা কি? আগে যে প্রিডিক্টিভটা বলি, আগে প্রিডিক্টিভ দিলে ভালো হতো। প্রিডিক্টিভটা বেসিক, আর জেনারেটিভটা হচ্ছে একটু ডিটেলস। তো প্রিডিক্টিভ এআই হচ্ছে যে আমরা ফিউচারকে প্রিডিকশন করব। যেমন ধরেন ওয়েদার প্রিডিকশন। আমরা, আমাদের কাছে 10 বছরের ডাটা আছে, আমাদের সামনে 1 সপ্তাহ আপনার ওয়েদার কি হতে পারে, দিস ইজ প্রিডিক্টিভ এআই। এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে ঠিক আছে, আপনার সিস্টেমের কাছে 10,000 পার্সনের ইনফরমেশন আছে, একজন নতুন পার্সনের ইনফরমেশন দিল, সে ক্যাটাগরাইজ করে দিবে যে এই পার্সনের আসলে বিহেভিয়ার কেমন। এগুলো হচ্ছে প্রিডিক্টিভ এআই, মানে প্রিডিক্ট করা যায় সেটা। জেনারেটিভ এআইটা কি? প্রিডিক্টিভ মানে ফিউচারকে প্রিডিক্ট করা, আমরা কি হতে পারি সেটা। যেমন আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু প্ল্যানিং এর বিষয়গুলো আমরা দেখতে পারি। প্ল্যানিং এর বিষয় কি হতে পারে? প্ল্যানিং এর বিষয়গুলো হতে পারে যে আমার কাছে প্রিভিয়াস কোনো ডাটা আছে, সেই ডাটাগুলোর উপরে বেস করে আমরা ফিউচারে কি হবে সেইটা আমরা আসলে প্রেডিকশন করব। প্ল্যানিংটা আরো কত ভালো করা যেতে পারে। বা আমাদের হচ্ছে একটা পুরো প্রজেক্ট প্ল্যান দিয়ে আমি তাকে বললাম যে তুমি হচ্ছে এইখানে কি কি প্রবলেম আছে সেটা আমাকে বের করে দাও ফিউচারকে টার্গেট করে, সে কিন্তু প্রিডিক্ট করে আপনাকে প্রবলেম বলবে। এটা হলো প্রিডিক্টিভ এআই। এটা ফার্স্ট লেভেলের। সেকেন্ড লেভেলে আসবে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআইটা কি? আমি এবার তাকে বললাম যে ঠিক আছে, প্রবলেম পাওয়া গেছে, এবার এই প্রবলেম গুলাকে ইনকর্পোরেট করে তুমি আমাকে একটা প্ল্যানিং ডায়াগ্রাম জেনারেট করে দাও। তাহলে কি হলো? প্রথমে আমি তাকে একটা ডায়াগ্রাম আমার তৈরি করা তাকে দিয়েছিলাম, যে ডায়াগ্রাম ধরেন আমি আপনাদেরকে দিয়েছি, ওই টাইপের একটা ডায়াগ্রাম আপনি তৈরি করে দিয়েছেন, দিয়ে তাকে বলেছেন যে কি কি প্রবলেম হতে পারে, কি কি রিস্ক ফ্যাক্টর আসতে পারে, সেটা তুমি আমাকে প্রিডিক্ট করে দাও। সে প্রিডিক্ট করে দিল। এটা হচ্ছে প্রিডিক্টিভ এআই। জেনারেটিভ এআই কি? এই প্রিডিকশন পাওয়ার পরে আপনি তাকে বললেন যে এই, যে তুমি যে প্রবলেম গুলা রিপোর্ট করলে আমাকে, এই রিপোর্টের উপরে বেস করে তুমি এবার আমি যে ডায়াগ্রাম দিয়েছিলাম সেটাকে জেনারেট করে দাও। দিস ইজ কল্ড জেনারেটিভ এআই। দিস ইজ সেকেন্ড লেভেল, মানে পরের লেভেল। এখন কিন্তু জেনারেটিভ এআই কাজ হচ্ছে, যেমন এলএলএম যে কাজগুলো আমরা করি সেগুলো জেনারেটিভ এআই। যেমন হচ্ছে আপনি বলছেন তুমি একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, আপনি বলছেন যে এরকম একটা ফিগার তুমি তৈরি করে দাও, জেনারেটিভ এআই। ঠিক আছে? তো প্রথমে এখানে জেনারেটিভ এআই নিয়ে কথা বলছিলাম, প্রিডিক্টিভটা বলে দিলাম। তো জেনারেটিভ এআই এর যে বিষয়গুলা, যেমন আমরা যেটা বলি যে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল,
আমরা হচ্ছে বলছি এটা করো, সে এটা করছে। আমি তাকে একটা টেক্সট দিচ্ছি বা একটা পিডিএফ দিচ্ছি, দিয়ে বলছি যে এই পিডিএফ এর মধ্যে তুমি অ্যানালাইসিস করে আমাকে বলো যে এই জায়গাগুলোর কি অবস্থা। সে আমাকে একটা অ্যানালাইসিস করে দিচ্ছে। তারপরে বলছি তুমি আমাকে অ্যানালাইসিস এর উপরে বেস করে একটা কিছু জেনারেট করে দাও, সে একটা জেনারেট করে দিচ্ছে। মানে নতুন কিছু জেনারেট যদি হয় এআই দিয়ে, সেটা হচ্ছে জেনারেটিভ এআই। তো এই জেনারেটিভ এআই নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছে। এখানে দেখেন, জেন এআই ফাউন্ডেশন মডেল। তো এই জেন এআই ফাউন্ডেশন মডেলটা আসলে কি, এখানে একেবারে বেসিক জিনিসগুলো বলছে। আমিও একটু বেসিক ভাবেই বলতে থাকি যেন আপনাদের মাথার মধ্যে জিনিসটা থাকে। অনেকে আপনারা জানেন হয়তো, জেন এআই ফাউন্ডেশন মডেল। এই ফাউন্ডেশন মডেল আসলে এইটা হচ্ছে আসলে লার্জ মডেল। দেখেন এখানে কি লেখা আছে, ফাউন্ডেশন মডেলস আর লার্জ pre-trained models focused on general domains such as language or computer vision। যে এই মডেলগুলো সাধারণত অনেক লার্জ হয় এবং প্রিটেইন্ড করা থাকে। প্রিটেইন্ড মানে যেমন জিপিটি। জিপিটি এটা হচ্ছে মিনিং কি, এটা হলো জেনারেটিভ প্রিডিকটিভ ট্রান্সফর্মার। এটা কিন্তু আপনার প্রিটেইন্ড একটা মডেল। এখানে বিভিন্ন টাইপের ইন্টারনেট থেকে বিভিন্ন ডাটা নিয়ে সে কিন্তু ট্রেন করে রেখে দিয়েছে। আপনি যদি ওখানে কোনো একটা কিছু জানতে চান, ওখান থেকে আপনাকে রিপ্লাই দিচ্ছে। তো এটা কিন্তু একটা লার্জ মডেল, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আপনি যা জানতে চাবেন তার কাছে যা ইনফরমেশন আছে তারপরে সে বেচ করে দিচ্ছে। তো এটা কম্পিউটার ভিশনের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু ইমেজ জেনারেট করবে, আর ল্যাঙ্গুয়েজের জন্য হলে আপনার হচ্ছে টেক্সট জেনারেট করবে। আমাদের কিন্তু টেক্সট জেনারেটটা অনেকটা হচ্ছে, কিন্তু ইমেজ জেনারেট হচ্ছে কিন্তু ওই লেভেলে হচ্ছে না। ঠিক আছে, এটা আরো সামনে, কেবল তো শুরু, আসবে সামনে আরো ভালো কাজ হবে, হয়তো ভিডিও জেনারেশন গুলো আরো খুব ভালো মতো কাজ শুরু করবে। তবে ভিডিও গুলো জেনারেট করলে এখনো কিন্তু আমরা বেশ কিছু ইনকনসিস্টেন্সি দেখতে পাই। এই মডেলটা যখন আমাদের কম্পিউটার ভিশনের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওইভাবে কাজ করবে, তখন কিন্তু সেই জিনিসগুলা হয়তো রিয়েল সিস্টেমের মতো চলে আসবে। তো যাই হোক, এই জেন এআই ফাউন্ডেশন মডেল, যার ফাউন্ডেশন মডেল মানেই হচ্ছে এটা একটা লার্জ মডেল এবং এটা একটা প্রিটেইন মডেল। প্রিটেইন মডেল মানেই হচ্ছে আগে থেকে ট্রেন করে রাখা আছে। আপনি ইচ্ছা করলে ওই ট্রেন মডেলটাকে নিয়ে আবার আপনি পরবর্তীতে আপনার মতো কাজ করতে পারেন। যেমন আপনি জিপিটি ইউজ করতে পারেন। আপনি জিপিটি কে নিয়ে আপনার নিজের মতো করে কিন্তু ইউজ করতে পারেন। আপনি জিপিটির এপিআই ইউজ করে যদি আপনি কোনো কোয়েরি করেন, সে কিন্তু আপনাকে রেসপন্স দেবে। আপনার চ্যাট জিপিটি ইউজ করতে হবে নট নেসেসারি। ওকে। তো এইটা বললাম, এটা বোঝা এখন একটু মুশকিল। যতটুকু পারেন বোঝার চেষ্টা করেন, মোটামুটি ভাবে আমি বলছি। এখানে এই যে আপনার জিপিটির যে কাজগুলা, যেটা হচ্ছে যে জিপিটির কথা লেখা আছে, জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফার মডেল। এই যে জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফার, জিপিটি যেটা বললাম, জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফার মডেল আসলে এই যে আপনার জেনারেটিভ মডেলের একটা এক্সাম্পল। আমরা মোটামুটি তো সবাই ইউজ করি, আমরা জানি হাউ জেন এআই ওয়ার্কস। জেন এআই ওয়ার্কস আসলে কিভাবে করে, এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানেই হচ্ছে আমাদের এটা ল্যাঙ্গুয়েজকে এখানে ফোকাস করা হয়েছে। তো এইখানে আসলে কি কাজ করে, কাজটা কিভাবে করে, এখানে একটা এক্সাম্পল দিয়ে বলা আছে, একটু বলি। যেমন দেখেন, আমাদের হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলি, নর্মালি এই আহ, যেগুলা আসলে জেনারেটিভ মডেল, সেটা কি কাজ করে এখানে আমাদের কিছুটা দেওয়া ছিল। এই যে ফাউন্ডেশন মডেল, এই মডেলগুলা আসলে লার্জ মডেল। আসলে এটা কি করে, আপনার যেই পরিমাণ ডাটা আছে, ধরেন ইন্টারনেটে যে পরিমাণ ডাটা আছে, ওই ডাটাগুলোকে নিয়ে সেই ডাটা থেকে জিস্ট অংশ বের করে সে আসলে নলেজ হিসেবে তার কাছে রাখে। এরপরে যদি কোনো রেসপন্স আসে, সেখান থেকে কিন্তু রিপ্লাই দেয়। ওই যে নলেজ আকারে সে তার কাছে রেখে দিল, ওই নলেজটা আপনি যদি নিয়ে আপনার মডেলের সাথে ইন্টিগ্রেট করেন, তাহলে কেমন হয়? দিস ইজ কল্ড প্রি ট্রেইনড মডেল। প্রি ট্রেইনড, আগে থেকেই ট্রেন করা ছিল, ওই মডেলটাকে নিয়ে আপনি কাজ করছেন। আমরা দেখব এই কোর্সের শেষের দিকে যে প্রিটেইন মডেল গুলো আমরা কাজ করানোর চেষ্টা করব। যেমন ভিজিজি থেকে শুরু করে, আমরা ইমেজিনেট থেকে শুরু করে আমরা এগুলা দেখার চেষ্টা করব। ঠিক আছে। তো আমার মনে হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি মোটামুটি ভাবে আপনারা জানেন, আমিও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দ্য রিলেশনশিপ অ্যামং টেকনোলজি নিডস টু মেক জিপিটি ওয়ার্কস। কিভাবে হচ্ছে জিপিটি কাজ করে কিভাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো মেজর ফিল্ড, ব্রড ফিল্ড। এরপরে হচ্ছে আপনার মেশিন লার্নিং, এমএল। মেশিন লার্নিং এর একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর
একটা অ্যাপ্লিকেশন হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে আরো যদি আপনি ন্যারো করতে চান, এটা হবে জেনারেটিভ এআই। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরে জেনারেটিভ এআই, এবং জেনারেটিভ এআই এর মধ্যে জিপিটি। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। এখন এইটা পুরোপুরি আপনার মাথায় ঢোকা মুশকিল। যার যতটুকু নলেজ আছে সে ততটুকু বুঝছেন। তো মোটামুটি ভাবে আইডিয়া গুলো মাথায় থাকলে পরবর্তীতে যখন আমরা এই কোর্সটা ঠিক মতো ডিটেলস দেখতে যাব, তখন কিন্তু বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। এরপরে নতুন যে টপিকটা আসছে, প্রম্পট অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমি একটু সংক্ষেপে বলি, প্রম্পটটা কি। প্রম্পট হচ্ছে আপনি জিপিটিতে কি করেন, চ্যাট জিপিটিতে আপনি একটা টেক্সট দেন, সেই টেক্সটটা আপনি কিভাবে দিচ্ছেন। জিপিটি তো একটা ট্রেইন মডেল, তাই না? সেখানে কিন্তু অলরেডি নলেজ আছে। আপনি তার কাছে যা জানতে চাচ্ছেন সে আপনাকে সেখান থেকে রেসপন্স দিচ্ছে। তা আপনি কিভাবে জানতে চাবেন, আপনার জানাটা কেমন হবে, সেটাই কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি কত ভালোভাবে জানতে চাচ্ছেন। যেমন আমি আপনাদের দুজনকে যদি বসিয়ে দিই, একজন কিন্তু খুব ভালো রিপ্লাই নিয়ে আসলেন, আর একজন আসলে ভালো রেজাল্ট আসে নাই। আসলে জিনিস একই, তো রেজাল্ট ভালো আসে নাই মানে উনি আসলে কোয়েরিটা ঠিক মতো করতে পারে নাই। তো কোয়েরি মানে হচ্ছে প্রম্পট। হোয়াট ইজ প্রম্পট, আপনি প্রম্পটে কি লিখছেন। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি কিভাবে লিখবেন। এখন ধরেন বিভিন্ন অর্গানাইজেশনের এমপ্লয়ীদেরকে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানো হচ্ছে। কারণ এআই ইউজ করে যদি ভালো রেজাল্ট পেতে হয়, ডেফিনেটলি কিভাবে জিপিটির কাছ থেকে আপনি রেসপন্সটা নেবেন সেটা জানতে হবে এমপ্লয়ীদের। আদারওয়াইজ কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আপনি কিভাবে জিপিটির কাছে লিখে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন, আপনি কি স্পেসিফিক চাচ্ছেন না ডিটেলস চাচ্ছেন, সেগুলো আপনাকে জানতে হবে। আপনার প্রবলেম গুলো আপনি বলতে পারছেন কিনা, আপনি আপনার মতো করে রেজাল্ট তৈরি করতে পারছেন কিনা, সেটা কিন্তু আপনি যদি জানাইতে না পারেন তাহলে কিন্তু বিপদ হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। অ্যাজ অ্যান এক্সাম্পল, দিস প্রম্পট, আই এম এ প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড আই নিড হেল্প উইথ প্ল্যানিং মাই প্রজেক্ট। আপনি যদি এটা দেন, আপনাকে সে একটা জেনারেল আইডিয়া দিবে। এরপরে দেখেন, চেঞ্জিং দ্য প্রম্পট টু বি মোর স্পেসিফিক, সাচ অ্যাজ আই এম এ প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড am in the planning phase of my project. I don't know which project management approach to use. What are the key considerations for selecting one? এটা কিন্তু মোর স্পেসিফিক, এরও বেশি স্পেসিফিক করা যাবে। তা আপনি কিভাবে আসলে তার কাছে জানতে চাচ্ছেন তার উপরে বেস করে কিন্তু সে অ্যান্সার দেবে। সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা জরুরি। এই বিষয়গুলো আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিলিংসটা হয়। দেখেন এখানে কিন্তু লেখা আছে, ইউজ এ ডাইভার্স এন্ড কনভার্জ অ্যাপ্রোচ। আপনাকে এই কাজগুলো করতে হবে যখন আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কাজগুলো করবেন। প্রোভাইড মোর কন্টেক্সট দেন ইউ উড টু এ হিউম্যান। তারপরে আপনি কম গিভ এক্সাম্পল, আপনি এক কাজ করতে পারেন, আপনি চ্যাট জিপিটি কে যখন বা এলএলএম এ কাজ করবেন, আপনি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিতে পারেন, তাহলে সে বুঝতে পারবে আপনি কি টাইপের জিনিস চাচ্ছেন। দেখেন, মেক ইট এ কনভারসেশন নট এ কমান্ড, যেটা আমি একটু আগে বললাম যে কমান্ড দিতে হবে তা না। আপনি তাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করবেন, আপনাকে তার সাপোর্টিভ হিসেবে ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো সুবিধা হয়। তারপরে আপনাকে যে রিপোর্ট দিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনকর্পোরেট এ রিলায়েবিলিটি চেক, আপনাকে কি দিল সেটা কিন্তু চেক করতে হবে। অনেক ক্ষেত্রে আপনাকে একটা রিপোর্ট দিল, আপনি কিন্তু সেটা কতখানি সঠিক সেটা কিন্তু জানার জন্য রিলায়েবিলিটি চেকটা করা দরকার। আপনি বলতে পারেন যে ঠিক আছে, তুমি যে রিপোর্টটা দিলা, তুমি কোন কোন সাইটের উপরে বা কোন ডেটার উপরে বেস করে রিপোর্ট দিলা তুমি আমাকে বলো। সেটা হতে পারে। এটা এমনও হতে পারে যে আপনার মাল্টিপল এলএলএম এ কিন্তু চেক করে আপনি দিতে পারেন, যদিও সেটা আসলে নিয়ম না। কিন্তু আপনাকে যেখান থেকে আপনি চেক করছেন তাকেই বলা যে তুমি কার উপরে বেস করলে আমাকে রিপোর্ট দিলে সেটা আমাকে ডিটেলস জানাও, তাহলে আপনি কিন্তু সেইটার ভ্যালিডিটি চেকটা করতে পারবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো বললাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনাকে আসলে কত ভালোভাবে আপনি এলএলএম এর কাছে জিনিস জানতে চাইছেন যেন সে আপনাকে তত ভালো রিপোর্ট বা রেজাল্ট দিতে পারে, সেইটাই আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ডিল করে। যেমন দেখেন লেখা আছে, প্রম্পট ইঞ্জিনিয়ার্স হেল্প ট্রেন দ্য ইমেল সিস্টেম on not just the industry specific language but also the nuisance and intent of a query। যেটা বললাম যে আসলে আপনি কিভাবে কোয়েরি করবেন তার কাছে, এলএলএম এর অবস্থাটা বুঝতে পারলে সেটা কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন, বা সেটা বুঝতে আপনি আরো ভালো ডেটা বা ইনফরমেশন তার কাছে পেতে পারেন। এখন আমরা তো এলএলএম নিয়ে অনেক কথাবার্তা বলছি, এর সুবিধা নিয়েও কথা বললাম, এর কিন্তু বেশ কিছু লিমিটেশনস এবং চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ গুলো এখানে বলা আছে, একটু দেখবেন। এই যে হাই ডিগ্রি অফ ভেরিয়েবিলিটি, তারপরে লিকিং কনফিডেন্স অ্যান্ড প্রাইভেট ডাটা,
ঠিক আছে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবেন, আমার মনে হয় দেখলে বুঝতে পারবেন। অনেক সময় ইনকারেক্ট আউটপুট জেনারেট করে, সেগুলো আপনাকে দেখতে হবে। এমন না যে আপনি হচ্ছে ডাটা দিলেন আর আপনাকে হচ্ছে যেটা দিলে আপনি সেটা নিয়ে কাজ শুরু করবেন, আপনাকে কিন্তু সেটা ভ্যালিডিটি চেক করতে হবে যে আসলে এটা কতখানি সঠিক। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কনফিডেন্সিয়াল এবং প্রাইভেট ডাটা নিয়ে আপনি যখন কাজ করবেন, যেমন একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন একটা বায়োমেডিকেলের উপরে কাজ করতে চাচ্ছেন। তো আপনি ধরেন বাংলাদেশের কোনো একটা হসপিটাল থেকে আপনি আহ, ওখানকার যারা পেশেন্ট তাদের ডাটা নিয়ে চলে আসলেন। হয়তো আপনাকে তারা না বুঝেই বা যেভাবে হোক আপনাকে নাম সহ তার পুরো ইনফরমেশন সহ তার যে পেশেন্টের যে প্রবলেম গুলো সেটা আপনাকে দিয়ে দিয়েছে। এখন এইটা আপনি কি এভাবেই এলএলএম কে দিয়ে দিবেন? এটা কিন্তু খুব মুশকিল। আপনি যদি নিজের সিস্টেমও ডেভেলপ করেন, তাহলেও কিন্তু আপনার ওই পেশেন্টের যে প্রাইভেসি বা যে সিকিউরিটি, সেগুলা কিন্তু আসলে ঠিকঠাক মতো মেনটেন করা দরকার। তাছাড়া কিন্তু এইটা আসলে কোনো মতেই ঠিক হবে না। তো এই যে প্রাইভেসি এবং সিকিউরিটি, এটা কিন্তু খুব জরুরি, বিশেষ করে এআই এর ক্ষেত্রেও এটা দরকার। আমরা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন সময় এই যে প্রাইভেসি নিয়ে কথাগুলো আসছে, তো এইটা কিন্তু আসলে আমাদেরকে একটা জিনিস সম্পর্কে যখন কাজ করতে হবে, বিশেষ করে এআই নিয়ে কাজ করতে হলে কিন্তু আমাদের হিউম্যানিটির জন্য কতখানি ভালো করে এবং কতখানি খারাপ করে সেটা নিয়ে চিন্তা করা দরকার। যেমন স্টিফেন হকিন্স, উনি মারা যাওয়ার আগে কিন্তু এআই নিয়ে কথা বলতেছিলেন এবং এআই এর যে ব্যাড জিনিসগুলো আছে, এবং উনি উদ্বিগ্ন ছিলেন যে আপনার এআই হিউম্যানিটির উপকার যা করছে সেটা তো ঠিক আছে, কিন্তু এটাকে মিসইউজ করার কারণে কোন ধরনের ক্ষতি হতে পারে সেগুলা নিয়ে কিন্তু বহু কথাবার্তা বলে গেছেন। তো এআই এর ব্যবহারটা যদি আসলে আমরা হিউম্যানিটির কাজে ইউজ করতে না পারি, সেটা কিন্তু উল্টা ক্ষতি হবে। তো এই প্রাইভেসি সিকিউরিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং এই আমাদের এলএলএম যখন আমরা ইউজ করব বা আমরা যখন এই জিপিটি মডেলগুলো ইউজ করব, তখন সিকিউরিটি ভালনারেবিলিটি গুলো আমাদের কিন্তু খেয়াল রাখা দরকার। তো যাই হোক, এগুলো আসলে এখানে বলা আছে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কিভাবে চিন্তা করতে পারবেন, সেই বিষয়গুলা একটু মাথায় রাখা। প্রিডিক্টিভ এআই নিয়ে এখন কথাবার্তা বলছি, অলরেডি আমি বলে ফেলেছি। প্রিডিক্টিভ এআই এর মধ্যে যে ক্লাসিফিকেশন, ফোরকাস্টিং, অ্যানোমালি ডিটেকশন, ক্লাস্টারিং, টাইম সিরিজ, মানে এগুলা আসলে আমাদের প্রজেক্টের মধ্যে থাকবে সবগুলো। ক্লাসিফিকেশন হচ্ছে এইটা আসলে কোন দিকে যাবে সেটা নিয়ে কথা বলা, যে হচ্ছে আপনার কয়েকটা গ্রুপ আছে, সে আপনার যে ইনপুট দিলেন সেই ইনপুটটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা দেখা। ফোরকাস্টিং, ফোরকাস্টিং যেমন ওয়েদার ফোরকাস্ট হতে পারে, যে ফিউচার কি সেটাকে প্রিডিক্ট করা। অ্যানোমালি ডিটেকশন, যে কাজগুলো আপনি করছেন তার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেই অ্যানোমালি গুলো ডিটেক্ট করা। ক্লাস্টারিং, ক্লাস্টারিং মূলত হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, যে আপনার কতগুলো গ্রুপ হবে আপনি নিজেই জানেন না, মেশিন আপনাকে ঠিক করে দেবে যে কয়টা গ্রুপ হলে ভালো হয়। বা আপনি হয়তো এটাও বলছেন যে এতগুলো গ্রুপে ভাগ করো, সেই গ্রুপটাকে সে আসলে ঠিক করে দিবে। টাইম সিরিজ, টাইম সিরিজ হচ্ছে যে আপনার প্রিভিয়াস কোনো ডাটা আছে, সেই সিরিজের সেই ডেটার উপরে বেস করে আপনি হচ্ছে আহ, তাকে বলছেন যে এটা কি হতে পারে, এটা তুমি আমাকে জানাও। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে এটা টাইম সিরিজের মধ্যে পড়বে। যেমন একটু বলি এখানে, এ সাবসেট অফ ফোরকাস্টিং হোয়ার দ্য মডেল অ্যাটেম্পটস টু প্রিডিক্ট অ্যান ইভেন্ট ওভার এ টাইম রেঞ্জ। এখানে দেখেন, ফর এক্সাম্পল গ্রোথ ইন সেল ওভার দ্য নেক্সট 3 মান্থস অর নাম্বার অফ নিউ ক্লায়েন্টস ওভার দ্য নেক্সট উইক। আপনার প্রিভিয়াস হয়তো ডাটা আছে ক্লায়েন্টদের, তার উপরে বেস করে আপনি জানতে চাইতে পারেন যে সামনে কি হতে চলেছে আপনার কোম্পানি। সেটা কিন্তু টাইম সিরিজের উপরে পড়বে। টাইম সিরিজ মানে হচ্ছে পুরাতন ডাটার উপরে বেস করে আপনার নতুন ডাটা জেনারেট করা। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলস দেখবো, এগুলা ডিটেলস দেখবো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে যতটা পারা যায়। এখানে আমাদের প্রিডিক্টিভ এআই কিভাবে কাজ করে, রিগ্রেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিভাবে কাজ করে, আমাদের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, ডিসিশন ট্রি একটা টেকনিক যেটা দিয়ে আমরা কাজ করতে পারি, নিউরাল নেটওয়ার্ক দিয়ে কিভাবে করতে পারি, এগুলোর কিছুটা আইডিয়া আছে। বেনিফিটস প্রিডিক্টিভ এআই এর কি, আমরা দেখব আসলে সামনে। অ্যাডাপ্টিবিলিটি, আমাদের ডিসিশন মেক করার জন্য অ্যাডাপ্টেশনের কাজ করে। ইন্টারপ্রিটেবিলিটি, আপনি কি কারণে কি করছেন, প্রবলেম গুলা কোথায়, সেগুলা নিয়ে কাজ হতে পারে। সিম্পলিফিকেশন, আপনার কাজটাকে আরো সহজ করা যেতে পারে। অটোমেশন, আপনার ডিসিশন গুলা কিভাবে অটোমেট করা যেতে পারে সেগুলা নিয়ে কাজ হতে পারে। এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, একটু দেখতে হবে। এই জায়গাটা দেখেন, দ্য রোল অফ প্রজেক্ট প্রফেশনাল ইন এআই। প্রজেক্ট প্রফেশনালের আসলে রোল কি, তার মানে প্রজেক্ট ম্যানেজারের রোল কি হতে পারে এআই এর ক্ষেত্রে। আমি খুব শর্ট করে বলি, শর্ট করে আছে এখানে,
গভর্নেন্স অ্যান্ড ইথিক্যাল ওভারসাইট। আপনি ডিসিশন মেক করার জন্য গভর্নেন্স মানে কি, একটা অর্গানাইজেশনের যে ওয়েতে আসলে অর্গানাইজেশনটা চলে, যে সিস্টেমে আসলে অর্গানাইজেশনটা চলে, সেটা আসলে গভর্নেন্সের অংশ। তো এআই কিন্তু প্রজেক্ট ম্যানেজ করার সময় এই গভর্নেন্স এর অবস্থাটা কি এবং কি হলে ভালো হইতে পারে এবং ইথিক্যাল যে বিষয়গুলো আছে সেটা নিয়ে ডিল করতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট, আমি আগেই বলেছি যে রিস্ক সামনে কি আসতে পারে সেটা নিয়ে কিন্তু চিন্তা করা যেতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি ফিউচার রিস্ককে আগে থেকেই প্রিডিক্ট করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গুড একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন আপনার এআই থেকে। এআই কে আপনি ইউজ করলে আপনার কোন জায়গায় কোন রিস্ক আসতে পারে, রিস্কের লেভেলটা কোন লেভেলের, সেগুলো কিন্তু খুব সহজেই আপনি দেখতে পারবেন। ক্রস ফাংশনাল কোলাবোরেশন, আপনি এইখানে আপনি হচ্ছে যখন একাধিক কাজ করতে যাবেন বা আপনি একটা প্রজেক্টের মধ্যে যখন সাব প্রজেক্টের কাজগুলো করতে যাবেন, তখন একটার সাথে আরেকটা রিলেশনশিপ গুলা কি, একটার জন্য আরেকটার কি ধরনের বায়াসনেস আসছে কিনা, বা একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি কি, সেগুলো সবই কিন্তু আপনি বুঝতে পারবেন। চেঞ্জ ম্যানেজমেন্ট, বুঝতেই পাচ্ছেন যে আমাদের এখানে যে স্টেক হোল্ডারদের সাথে যে আমরা এনগেজমেন্ট করব, তো সেই জায়গাগুলোয় আসলে নতুন যদি কোনো চেঞ্জ আসে একটা প্রজেক্টের ক্ষেত্রে, নট অনলি স্টেক হোল্ডার, আপনি নিজেও হয়তো প্রজেক্ট ম্যানেজ করার সময় বুঝতে পারবেন, সেই জিনিসগুলা কিন্তু আপনি হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি করতে পারেন এআই দিয়ে। পারফরমেন্স মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, আপনি প্রজেক্টের পারফরমেন্স কিরকম হতে পারে, ইভ্যালুয়েট কিভাবে করবেন সেটা করতে পারেন। রিসোর্স ম্যানেজমেন্ট, আমি আগেই বলেছি যে এআই দিয়ে রিসোর্স ম্যানেজ কিন্তু খুব সহজেই করা যায়। কন্টিনিউয়াস লার্নিং এন্ড অ্যাডাপ্টেশন, আপনি হচ্ছে যেভাবে প্রজেক্টটা হচ্ছে, আপনি যদি পুরো ডেটাগুলো প্রজেক্টকে দেন, তাহলে সে কিন্তু আপনার হয়ে কাজ করবে। আপনার সামনে কি হতে চলেছে সে আগে থেকে আপনাকে ফিউচার প্রিডিক্ট করে দিবে। তো এটা কিন্তু কন্টিনিউয়াস লার্নিং এন্ড প্রজেক্টের মধ্যে পড়ে। তো আমরা এখানে এই টপিকে মূলত আমাদের এআই এর যে দুইটা ক্লাস, একটা হচ্ছে প্রিডিক্টিভ এআই আর একটা হচ্ছে জেনারেটিভ এআই। প্রিডিক্টিভ এআই আপনাকে আসলে অ্যাসিস্ট করে যে কোন জায়গায় কি করলে ফিউচার প্রিডিকশনটা বলে দেয়, যেন আপনার ডিসিশন মেক করতে সুবিধা হয়। আর জেনারেটিভ এআই হচ্ছে আপনাকে নতুন ভাবে জেনারেট করে সে একটা দিবে। তো আমরা কিন্তু দুইটাতেই কাজ করি, প্রিডিক্টিভটা বেশ আগের, জেনারেটিভটা নতুন। তো আমাদের এই কোর্সের উদ্দেশ্য কিন্তু প্রিডিক্টিভ এআই নিয়ে, নট জেনারেটিভ এআই। আমাদের ফিউচারে এই টার্গেট আছে, যদি সম্ভব হয় আমরা হচ্ছে জেনারেটিভ এআই এর কোর্স ওপেন করার চেষ্টা করব। এইখানে দেখেন যে হাউ ক্যান এআই বেস্ট ইনহ্যান্স প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলাকে এআই কিভাবে আসলে ইনহ্যান্স করতে পারে। অলরেডি কিন্তু আমাদের 7 যে প্যাটার্ন ছিল, 7টা প্যাটার্ন, সেই প্যাটার্ন গুলো অলরেডি বলেছি, যেখানে লেখাই আছে এআই প্যাটার্ন। তো এইখানে কিন্তু ওই জিনিসগুলাই আবার অনেকটা রিপিট করা আছে। অটোনোমাস সিস্টেম, কনভারসেশন অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, হাইপার পার্সোনালাইজেশন, গোল ড্রিভেন সিস্টেম, প্যাটার্ন অ্যান্ড অ্যানোমালি ডিটেকশন, অলরেডি বলেছি প্রিডিক্টিভ অ্যানালিটিক্স, রিকগনিশন, সেগুলো আসলে কিভাবে কাজ করবে সেগুলো আরেকটু ডিটেলস দেওয়া আছে। এই জায়গাগুলোকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে খুব ভালো কাজ হবে। একটু বলি, অটোনোমাস সিস্টেম, সিস্টেম দ্যাট ক্যান অ্যাকমপ্লিশ এ টাস্ক, মানে অটোমেটিক্যালি সিস্টেম যদি সেই কাজটা করে উইদাউট দ্য ইন্টারভেনশন অফ প্রজেক্ট ম্যানেজার, তাহলে কিন্তু এটা এআই প্রজেক্ট ম্যানেজমেন্টকে অনেক হেল্প করতে পারে। সেকেন্ড হচ্ছে কনভারসেশন অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, মেশিনস অ্যান্ড হিউম্যান ইন্টারাক্ট ইন এ কনভেনশনাল ওয়েজ। আপনি যদি আপনার মেশিনকে কিছু বলেন এবং সে যদি বুঝতে পারে, এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আহ তাহলে সেটা ভালো একটা কাজ হতে পারে। হাইপার পার্সোনালাইজেশন, এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কাস্টমারকে আপনি কিন্তু ডিল করতে পারেন আপনার এআই দিয়ে। এতে কিন্তু আপনার যে চিন্তা করার সময় বা চিন্তা করার লেভেল হয়তো তার থেকে আরো ভালো ডিসিশন দিতে পারে, কারণ সে, আপনার কাস্টমার তো একটা না, হয়তো আপনি একটা অর্গানাইজেশনে জব করছেন, আপনাকে বলা হলো আপনি এই 10টা ভ্যালুড কাস্টমার নিয়ে কাজ করেন, কিন্তু এরকম আপনার 10 জনকে 100টা কাস্টমার দেওয়া হয়েছে। কিন্তু মেশিনকে যদি আমি ইনকর্পোরেট করে দিই, সে একাই কিন্তু 1000 কাস্টমারকে ডিল করতে পারবে। তো সেই বিষয়গুলো কেমন হতে পারে, চিন্তা করার বিষয় আছে। গোল ড্রিভেন সিস্টেম, আমাদের গোল ড্রিভেন সিস্টেম হচ্ছে যে আমরা কোনো গোলকে চিন্তা করে যদি আমরা কাজ করতে পারি। এনেবলিং এআই টু লার্ন থ্রু দ্য অ্যাটেইনমেন্ট অফ গোল, আপনি একটা গোল ঠিক করেছেন, একটা প্রজেক্টে বলছিলাম যে আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছেন, দিয়ে বলছেন যে এই গোলে আমরা এই কাজটা করতে চাই প্রজেক্ট ম্যানেজমেন্টে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার সিস্টেম আপনাকে কিভাবে হেল্প করতে পারে। তা আপনি গোলটা দিয়ে দিলেন, আপনার প্ল্যানটা দিয়ে দিলেন, এবার সে, আপনি বললেন যে এই গোলের মতো করে তুমি আমার প্ল্যানটাকে সাজিয়ে দাও বা কোথায় প্রবলেম আছে সেটা বলে দাও, সেই ক্ষেত্রে কিন্তু সে কাজ করতে পারে। এক্ষেত্রে আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্যাটার্ন অ্যান্ড অ্যানোমালি ডিটেকশন, আপনি কিন্তু যে কোনো
একটা প্রবলেম তাকে দিতে পারেন, দিয়ে তার প্যাটার্ন গুলা কিরকম, তার হচ্ছে অ্যানোমালি কোন কোন জায়গায় আছে সেটা বের করতে পারেন। যেমন যারা এর আগে এই কোর্সে বা এই রিলেটেড কাজ করেছেন, দেখেন এই যে অ্যানোমালিজ অ্যান্ড আউটলায়ার ইন ডেটা অ্যান্ড প্রিপ্রসেসিং, আপনি যদি বের করতে চান সে কিন্তু বের করে দিতে পারে। প্রিডিক্টিভ অ্যানালিটিক্স, আপনার ফিচার আউটকাম কি হতে চলেছে, ফিউচারে কি হবে সেটা আপনি বের করে নিতে পারেন। আপনি বিভিন্ন টাইপের ইমেজ, ভিডিও, অডিও এগুলা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন অবজেক্টকেও আসলে রিকগনিশনের দিকে নিয়ে আসতে পারেন। বিভিন্ন প্রজেক্ট আসলে বিভিন্ন টাইপের, আপনার এটা কোন কোন প্রজেক্টে লাগবে, কোন প্রজেক্টে হয়তো রিকগনিশনটা নাও লাগতে পারে। তবে আপনার এজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার মাথার মধ্যে সেগুলো থাকা খুব জরুরি। এখানে একটা গ্রাফ দিয়েছে দেখেন, ফিগার 4 shows the AI system are most efficient when used in an assisting or augmenting capacity, অগমেন্টেড ইন্টেলিজেন্স যেটা বলেছিলাম, যে হিউম্যান এবং মেশিন, হিউম্যানের কিছু সুবিধা ছিল, মেশিনের কিছু সুবিধা ছিল, হিউম্যানের কিছু উইকনেস ছিল, মেশিনের কিছু উইকনেস ছিল। তো আমরা হিউম্যানের যে অ্যাডভান্টেজ বা স্ট্রেংথ, সেই স্ট্রেংথ গুলাকে ইউজ করে কিভাবে মেশিন, সরি, আমরা মেশিনের যে স্ট্রেংথ, একটু রিভার্স হবে, মেশিনের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ গুলা ইউজ করে ডিসিশন মেক করে আমরা যদি হিউম্যানকে দিতে পারি, হিউম্যান কিন্তু সেটা নিয়ে কাজ করে ভালো আউটপুট পেতে পারে। তো সেইটারই একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, দেখেন দেখেন, হু ডাজ দ্য ওয়ার্ক, মেশিন না হিউম্যান? আর এদিকে হচ্ছে হাউ কমপ্লেক্স ইজ দ্য টাস্ক, টাস্ক গুলো আসলে কি ধরনের। যেমন দেখেন, মেশিন যে কাজগুলো করে এটা কিন্তু মোটামুটি ভাবে একটু সহজ কাজ, যেহেতু ইন্টেলিজেন্স কম, মেশিন যেহেতু ইন্টেলিজেন্স কম কাজ করতে পারে হিউম্যানের থেকে, ওই জন্য আমরা কিন্তু যেগুলো হচ্ছে বেসিক লেভেলের কাজ সেগুলো কিন্তু মেশিনকে ইনকর্পোরেট করবো। যেমন অটোমেশনের ক্ষেত্রে মেশিন পারে, হিউম্যানের থেকে ভালো পারে, এটা মেশিন করবে। অ্যাসিস্ট্যান্ট, আমাদের বিভিন্ন এআই টুলস দিয়ে কিন্তু হিউম্যানকে, যেমন দেখেন এই যে কস্ট এন্ড শিডিউল এস্টিমেশন, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, রিস্ক অ্যানালাইসিস, লার্জ ডেটা সেট অ্যানালাইসিস, এগুলা কিন্তু মেশিন ভালো পায়। তো এগুলা হচ্ছে আমরা মেশিনকে দিয়ে করাবো, অ্যাসিস্ট করব। কাকে অ্যাসিস্ট করব? হিউম্যানকে। হিউম্যান কিন্তু এই মেশিনের অ্যাসিস্ট্যান্ট নিয়ে এই কাজগুলা যেহেতু মেশিন ভালো পারে, এগুলা করে সে কিন্তু প্রজেক্ট ডিসিশন মেকিং করবে। তারপরে প্রজেক্ট বিজনেস কেস ক্রিয়েশন, মানে ফাইনাল লেভেলের কাজগুলো আসলে আমরা প্রজেক্ট ম্যানেজারই করবে, কিন্তু উনাকে সাপোর্ট দিবে হচ্ছে মেশিন। যে কাজগুলো আসলে আপনার ইন্টেলিজেন্স কম, কমপ্লেক্সিটি কম, ইন্টেলিজেন্স কম মানে কমপ্লেক্সিটি কম, তো সেগুলা আপনার মেশিন করবে। এই যে লো এবং হাইয়ের দিকে যে কাজগুলো কমপ্লেক্সিটির, সেগুলো কিন্তু হিউম্যান করবে, কিন্তু এই হিউম্যানকে ডিসিশন মেক করতে মেশিন আসলে হেল্প করবে, যেটা আমরা অগমেন্টেড ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বললাম। এআই ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং, দেখেন আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং কিভাবে করতে হয় সেখানে সম্ভবত 9টার মতো সাব প্রসেস ছিল। তো প্রত্যেকটা প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু এআই কাজ করতে পারে। যেমন কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, আপনার হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, প্রত্যেকটা জায়গায় আপনার প্ল্যানিং কিরকম হইতে পারে সেইটা কিন্তু সেই হচ্ছে আপনার এআই হেল্প করতে পারে। তো এআই এর জন্য এটা কিন্তু খুব কঠিন একটা টাস্ক না, কিন্তু প্রজেক্ট ম্যানেজার যদি এআই এর এই হেল্পটা নিয়ে এই প্ল্যানিং এর কাজগুলা করতে পারে, তাহলে কিন্তু খুব বেটার ডিসিশন উনি পিক করতে পারবেন। যেমন হচ্ছে আপনি রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, আপনার হয়তো আপনি টাইম শিডিউল তাকে দিয়ে দিয়েছেন, গ্যান্ট চার্ট দিয়ে দিয়েছেন, দিয়ে বললেন যে এই এই রিসোর্স গুলো এইভাবে আছে, এটা আমাকে হচ্ছে এমন ভাবে প্ল্যান করে দাও যেন কোনো ওভারল্যাপ না হয়। এখানে কিন্তু খুব সহজেই সে একটা সুন্দর প্ল্যান করে দেবে। তো এটা একটা এক্সাম্পল দিলাম। কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আপনি যদি বলেন যে আমার এই জিনিসগুলা, এই আউটপুট দরকার, এটার জন্য হচ্ছে খরচটা কিরকম ভাবে করা যেতে পারে, আপনি যদি ফরম্যাট দিয়ে দেন সেই ফরম্যাটের মতো সে আপনাকে একটা বাজেট তৈরি করে দিবে। তো এই জিনিসগুলো এই যে নিচের দিকে আছে, আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রজেক্ট প্রায়োরিটাইজেশন, আপনার যদি মাল্টিপল প্রজেক্ট থাকে বা একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন সাব কম্পোনেন্ট থাকে, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে, প্রায়োরিটি গুলো আগে সেট করা দেওয়া যেতে পারে। রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট, আপনি রিস্ক আইডেন্টিফাই করতে পারেন এবং সেগুলোকে ম্যানেজ করতে পারেন, রিসোর্স অ্যালোকেট করতে পারেন, সেগুলোকে ম্যানেজ করতে পারেন এআই দিয়ে। শিডিউল কত ভালোভাবে ম্যানেজ করবেন সেটা দিয়ে আপনি করতে পারবেন। ক্রিয়েটিং বিজনেস ইউজ কেস, আপনি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কোন কোন কেসগুলো দিয়ে আপনি কিভাবে করতে পারেন সেটার কিন্তু বিভিন্ন জিনিসগুলো আপনি এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখবেন। ভেন্ডর সিলেকশন, আপনার ভেন্ডরের বিভিন্ন ক্রাইটেরিয়া যখন বিট করা হবে, আপনার পুরো আইটেম নেওয়ার জন্য আপনি বলবেন, তখন কিন্তু সে ভেন্ডর গুলাকে সিলেক্ট করে দিতে দেওয়া আপনার জন্য
আপনি তার কাছ থেকে হেল্প নিয়ে করতে পারেন। মানে যে কাজগুলো হিউম্যান সময় নিয়ে করবে, যদি আমাদের ডেটা বেশি থাকে, সেক্ষেত্রে যে সময়টা নষ্ট হবে সেটা আসলে মেশিন করে দিতে পারবে। তো এই কাজটা আমরা সহজেই করতে পারি। এআই ইন ডিসিশন মেকিং, আমাদের ডিসিশন মেকিং এর জন্য আসলে এআই যেভাবে কাজ করে, এটা আমাদের হিউম্যানের উচিত হচ্ছে তার সাপোর্টটা নেওয়া। বিশেষ করে প্রজেক্ট ম্যানেজার এই সাপোর্টটা ওনার কাছ থেকে পেতে পারেন। এই যে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, ডেটার উপরে বেস করে উনি আমাদের এআই একটা সিদ্ধান্ত দিবে, যেটার উপরে বেস করে আমরা কাজ করতে পারি। তার মধ্যে হতে পারে অটোমেটেড টেস্টিং। আমরা একটা রেজাল্ট তৈরি করলাম, এটার আসলে রেজাল্টের আউটপুটটা কেমন হলো, আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে সেটা মিললো কিনা, সেই টেস্ট গুলা কিন্তু হতে পারে। অ্যানালাইজিং প্রজেক্ট ট্রেন্ডস, প্রজেক্টের ট্রেন্ডটা কি, সেইটা আমাদের একটা আউটপুট আসতে পারে। যে আমরা যে কাজটা করছি, যেদিকে প্রজেক্টটা এখন যাচ্ছে, সেটা কি সঠিক পথে যাচ্ছে কিনা, আমাদের গোল অনুসারে, রিসেন্ট মার্কেট অনুসারে সেটা ঠিক আছে কিনা। আমাদের যে প্রজেক্ট ছিল, কমপ্লেক্স প্রজেক্ট, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেগুলার ট্রেন্ড আসলে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কাজ করে না। যেমন রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায়, এগুলা কিন্তু আসলে এখানে কন্ট্রোল করা সম্ভব। এআই ইন প্রজেক্ট মনিটরিং, আমরা কিন্তু এআই কে শুধু প্ল্যানিং না, মনিটরিং এর ক্ষেত্রেও আমরা কাজ করাইতে পারি। যেমন আমরা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট আমরা তাকে দিয়ে লিখে নিতে পারি, এবং আপনি হয়তো কিছু ইনপুট দিলেন, তার উপরে বেস করে সে রিপোর্ট দিল, এমন হইতে পারে। বা প্রিভিয়াস কোনো প্রজেক্টের রিপোর্ট দিয়ে আপনি ওইখান থেকে কি কাজ হচ্ছে সেটা আপনি বুঝতে পারেন। বা আপনি হয়তো অনেকগুলা সাব প্রজেক্ট একসাথে চলছে প্রজেক্ট ম্যানেজারের, যেটা পরে ফাইনালি একটা প্রজেক্টে কনভার্ট হবে। সেই সাব প্রজেক্টের রিপোর্ট গুলা নিয়ে আপনার ট্রেনটা ঠিক আছে কিনা, সেগুলোর মনিটরিং করার জন্য আপনার কি কি ধরনের ল্যাগিংস আছে সেগুলো কিন্তু আপনি বের করে নিতে পারেন। প্রজেক্ট ট্র্যাকিং, আপনি প্রজেক্টটা কোন লেভেলে আছে সেটা ট্র্যাকিং করতে পারেন। প্রজেক্ট হেলথ স্ট্যাটিস্টিক্স, প্রজেক্টের আসলে কোয়ালিটিটা কেমন অবস্থায় আছে সেটা আপনি বের করে নিতে পারেন। এআই ইন কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন, আপনি বিভিন্ন টাইপের কমিউনিকেশনের ক্ষেত্রে এবং কোলাবোরেশনের ক্ষেত্রে সেগুলো ইউজ করতে পারেন। যে কোলাবোরেশন গুলো বা কমিউনিকেশন গুলো হয়তো অটোমেটিক হবে, সেগুলো আপনি দেখতে পারেন। এখানে একটু ডিটেলস দেখতে হবে। এআই ইন ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ডকুমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি এআই কে ইউজ করতে পারেন। একটা ডকুমেন্ট দিয়ে ডকুমেন্টের মধ্যে কোন কোন জিনিসগুলো আপনি ফোকাস করতে চাচ্ছেন বা কি অবস্থা, সেটা সহজে বের করতে পারেন। আপনি যে অ্যানালাইজিং কি ইনস্ট্যান্ট ইনসাইটস ফ্রম ডকুমেন্টেশন, আপনি একটা ডকুমেন্ট দিয়ে ওইখানকার কি জিনিসগুলো আসলে ইনসাইট করা হয়েছে সেগুলো আপনি বের করতে পারেন। এআই ইন কস্ট ম্যানেজমেন্ট, আপনি কস্ট এবং বাজেট মনিটরিং এর জন্য, বাজেট প্ল্যানিং এর জন্য এআই কে কিভাবে ইউজ করবেন সেটা দেখতে পারেন। কস্ট বেনিফিট অ্যানালাইসিস করার জন্য, ব্রেক ইভেন অ্যানালাইসিস করার জন্য, কস্ট প্ল্যানিং করার জন্য আপনি এআই কে কিভাবে ইউজ করবেন সেটা করতে পারেন। আপনি ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব সহজেই কিন্তু এটাকে ইউজ করতে পারেন। গেটিং দ্য মোস্ট ফ্রম এআই, এআই থেকে যত বেশি ইউজ করা যাবে, তত আপনার প্রজেক্টের কোয়ালিটি, প্রজেক্টের আউটপুট তত বেশি ভালো হবে। অ্যাজ এ প্রজেক্ট প্রফেশনাল হিসেবে, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার উচিত হবে যে এআই টুলস গুলাকে ইউজ করা, এআই টুলস সম্পর্কে জানা, সেগুলো নিয়ে কাজ করা। থিঙ্ক বিগ বাট স্টার্ট স্মল, আপনার চিন্তা ভাবনা হবে অনেক বড়, আপনি ছোট এক জায়গা থেকে শুরু করবেন, আস্তে আস্তে কাজগুলো কিন্তু ইনকর্পোরেটেড হবে। এবং একটা জিনিস আপনার মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে এই কনসেপ্টটা কিন্তু নতুন, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই ইন্ট্রোডিউস করাটা নতুন। আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ততটাই এগিয়ে থাকবেন যতটা টুল সম্পর্কে আপনার ধারণা আছে। প্রজেক্ট ম্যানেজার হিসেবে তো স্বাভাবিকভাবে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের আইডিয়া আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু আপনার কোন কোন এআই টুলস গুলা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করলে আপনার রেজাল্ট তত বেটার আসতে পারে, সেটা কিন্তু আপনার জানা দরকার। তো এই ফিল্ডটা যেহেতু নতুন, এটা কিন্তু গ্র্যাব করা যায়। এখন প্রায় সব প্রজেক্ট ম্যানেজাররা কিন্তু কোন এআই টুলস গুলাকে ইউজ করে কাজ করা যেতে পারে সেগুলা নিয়ে কথাবার্তা বা কাজ করছে। ফোকাস অন দা ডেটা, আপনার ডেটার উপরে ফোকাস করতে হবে, কেননা ডেটা, আমরা দেখবো এমএল প্রজেক্ট বা ডিপ লার্নিং এর প্রজেক্ট বা এআই রিলেটেড প্রজেক্টের ক্ষেত্রে ডেটা কিন্তু হার্ড। তো ডেটার আসলে আপনাকে ঠিক করতে হবে, ডেটার উপরে কাজ করতে হবে, সেই ডেটাগুলোকে ইনপুট দিয়ে আমরা ওখান থেকে ইন্টেলিজেন্স বের করবো। তো আপনার ডেটার উপরে ফোকাস করা জরুরি, যে আপনি ডেটাকে কিভাবে আসলে ফোকাস করছেন বা ডেটার উপরে কিভাবে আপনি কাজ করছেন। অ্যাজ অ্যান অর্গানাইজেশন, by careful planning AI initiatives, organization can harness the power of AI to drive innovation, improve efficiency and achieve long term success. আপনি যদি সত্যিকার অর্থেই অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট চান, প্রজেক্ট ডেভেলপ করবেন এবং প্রজেক্টকে যদি আমরা এআই ড্রিভেন করতে পারি, তাহলে ডেফিনেটলি লং রানের জন্য আসলে অর্গানাইজেশনের ইমপ্রুভ হবে, সেটাই বলা হচ্ছে। এই যে অগমেন্টিং এআই সিস্টেম টু গেট মোর ভ্যালু, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের হেল্পের জন্য এআই টুলস গুলো যদি আমরা ইউজ করি,
যেটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, যেটা অ্যাসিস্ট করবে প্রজেক্ট ম্যানেজারকে, সেটা ডেফিনেটলি ভালো কিছু আউটপুট দিবে। যেটা আসলে দরকার ওটাই বারবার বলার চেষ্টা করা হচ্ছে ওখানে। তো একটু পাস করে যাই, এগুলো দেখবেন, হ্যাঁ। যেগুলা জরুরি আমি সেগুলাই আপনাদেরকে বলছি। এখানে ডেটা লাইফ সাইকেল নিয়ে একটা কথা বলছে, যে ডেটা যখন আমরা ইউজ করব তখন কিভাবে করব। যেমন এখানে ডেটা লাইফ সাইকেল, আপনি ডেটা নিয়ে কাজ করছেন, এই ডেটা কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে। আপনি যে অর্গানাইজেশনের ডেটা নিচ্ছেন সেই ডেটাগুলো কিন্তু কনফিডেন্সিয়াল ডেটা। তো সেই ডেটাগুলো আপনি নেওয়ার পরে এটা কিন্তু যাচ্ছে তাই ভাবে ইউজ করা যাবে না। প্রাইভেসি, সিকিউরিটি এগুলো মেনটেন করা জরুরি। যেমন এখানে কিছু স্টেপস বলছে, দেখেন, ক্রিয়েট এন্ড কালেক্ট। আপনি ডেটা ক্রিয়েট করতে পারেন অথবা কালেক্ট করতে পারেন। এরপরে আপনি স্টোর অ্যান্ড ট্রান্সমিট, আপনি সেগুলোকে সঠিকভাবে স্টোর করবেন এবং সেগুলোকে ট্রান্সমিট করার চেষ্টা করবেন। ইউজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আপনি সেটাকে হয়তো যেভাবে ইউজ করা দরকার সেভাবে ইউজ করবেন। এটা নর্মালি যদি আপনি এমএল দিয়ে ইউজ করতে চান তাহলে আপনার লার্নিং এর সময় যেভাবে ইউজ করবেন করলেন। এরপরে যেইটা রাখা দরকার, যেমন এর আগে যে এক্সাম্পলটা দিলাম, আপনি যে মেডিকেল থেকে ডাটাটা নিয়ে আসলেন, সেখান থেকে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে ওখানে পেশেন্টের ইনফরমেশন গুলা বাদ দেওয়া যায় কিনা, পার্সোনাল ইনফরমেশন। আপনি হয়তো পেশেন্ট ওয়ান, পেশেন্ট টু, পেশেন্ট থ্রি এভাবে দিলেন, তার পার্সোনাল যে এজ, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলা কিন্তু স্কিপ করা জরুরি। এটা করলে কিন্তু আপনার ঝামেলাটা অনেকটাই চলে গেল। এবং আপনি যে ওই অর্গানাইজেশন থেকে ডাটা নিলেন, ওই অর্গানাইজেশনের সাথে কিন্তু একটা এমওইউ থাকা জরুরি, তাদের পারমিশন নেওয়া জরুরি, যে আপনি কতদূর কি কি ইউজ করতে পারবেন তার পেশেন্টের ডাটা নিয়ে। তো এই জিনিসগুলাই বলা হচ্ছে এখানে। কিছু যেগুলা দরকার সেগুলা রাখবেন, এবং যেগুলা দরকার নাই ডিসপোজ অ্যান্ড ডিস্ট্রয়। এই আসলে ডাটা লাইফ সাইকেল। ডেটা কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে, কেননা ডেটা কিন্তু আসলে হার্ট, এবং এটাতে কিন্তু প্রাইভেসি, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে বিষয়গুলা, সেগুলো কিন্তু আপনাকে কনসার্ন হওয়া জরুরি। এই মোটামুটি এখানে আরো কিছু বিষয় আছে, আপনারা দেখবেন। এই যে এই লাস্ট টপিকটা নিয়ে একটু কথা বলি, ইমার্জিং এআই রেগুলেশনস এন্ড লজ। দেখেন, এআই কিন্তু একেবারে নতুন একটা ফিল্ড, এবং এআই কিন্তু আগেও ছিল, প্রায় 100 বছর আগে থেকে এআই ছিল, কিন্তু এআইটাকে কিন্তু এখন আমরা ইউজ করতে চাচ্ছি মেশিনের মধ্যে। তো মেশিনের মধ্যে যখন ইউজ করতে চাচ্ছি, মেশিনের মধ্যে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ডাটা দিতে হচ্ছে। এবং দেখেন, প্রিডিক্টিভ এআই একটা লেভেলে ছিল, জেনারেটিভ এআই যখন আসলো তখন কিন্তু অনেক কিছু জেনারেট করা হচ্ছে। এবার এতে অনেকের কিন্তু অনেকেই হিউমিলেশন হচ্ছে উইদাউট এনি রিজন। তো আপনি এই এআই নিয়ে আসলে কতদূর পর্যন্ত যাওয়া যাবে, বা আপনার এআই দিয়ে কতদূর পর্যন্ত কি করা যাবে, তার জন্য কিন্তু রুলস এবং রেগুলেশনস থাকা জরুরি। তো এখনো কিন্তু এগুলা শুরুর দিকে আছে। যেমন এখানে কোন কান্ট্রি ওয়ার্ল্ড এর মধ্যে আপনার হচ্ছে কবে কি ধরনের রুল তৈরি করেছে, রুলস এন্ড রেগুলেশনস, সেটা কিন্তু আছে। যেমন চায়না 2017 সালে এআই ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন 2018 সালে একটা তৈরি করেছে। তো এখনো কিন্তু তৈরির ফেজে আছে, যেহেতু এআই নতুন। এআই দিয়ে কি হবে, লোকজন কিছুটা আমরা ধারণা করতে পারছি, কিন্তু ভবিষ্যতে যে কি হতে পারে সেটা বলা মুশকিল। যেমন ধরেন, আমি আপনাদের এখানে বলার চেষ্টা করলাম যে প্রজেক্ট ম্যানেজারের জন্য এই যে অগমেন্টেড এআই, প্রজেক্ট ম্যানেজারের জন্য বিভিন্ন এআই টুলস ইউজ করে তাকে হেল্প করা, ডিসিশন নিচ্ছে কিন্তু প্রজেক্ট ম্যানেজার, কিন্তু তাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে, ডিসিশন দিয়ে হেল্প করছে এআই, এআই টুলস। এটা একটা লেভেলে আছে, ইটস ওকে। বাট যদি এরপরে এমন হইতো, বা এরপরে যদি এমন কিছু আসে যে প্রজেক্ট ম্যানেজারের জায়গায় ওই ডিসিশনটা, ফাইনাল ডিসিশন এটা নিবে হচ্ছে মেশিন, এটা তো অনেক ভালো লাগছে শুনতে। ওকে, এটাও ভালো। কিন্তু যদি আপনার হিউম্যানিটির চিন্তা না করে এরকম কোনো কাজ করা হয়, তাহলে কিন্তু পুরো হিউম্যানিটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাবে। তখন কি হবে আসলে, ওই জিনিসগুলোকে থামানোর জন্য কান্ট্রি গুলা তাদের ডোমিনেটিং পাওয়ারকে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো চলছে। যেমন দেখেন, এখন এই যে যে যুদ্ধগুলা চলে বিভিন্ন কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রির, ওইখানে কিন্তু একটা পাওয়ার প্র্যাকটিস চলছে, যে কোন কান্ট্রি ড্রোন ভালো, এবং পুরো এআই টেকনোলজি গুলো সেখানে ইউজ করা হচ্ছে। এবং এটা কিন্তু তাদের একটা পাওয়ার, তাদের একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ, এগুলোর দিকে তারা যাচ্ছে। তো আসলে তারা কিন্তু ভেতরে আবার কন্ট্রোলও করার চেষ্টা করছে, যেন কন্ট্রোল যেন অন্যের হাতে না চলে যায়। তো সেই দিকটা চিন্তা করেও কিন্তু আসলে রেগুলেশনস এর বিষয়গুলো আসছে। তো এই রেগুলেশন গুলো কিন্তু একবারে নতুন, এই রেগুলেশন গুলোর মধ্যেও অনেক ল্যাগিংস আছে, কেননা সামনে কি হবে এআই নিয়ে এটা এখন ফুললি লোকজন ক্লিয়ার না। তো তারপরেও কিছু কান্ট্রি এটা তৈরি করার চেষ্টা করেছে, এখানে তার একটা লিস্ট দেওয়া আছে, আপনারা একটু সময় পেলে দেখবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের এইখানকার টপিক। এইখানে আরেকটা বিষয় আছে, এআই রিসোর্স।
আপনি যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে এআইটাকে ইউজ করবেন, তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে যখন আপনি ইউজ করবেন, আমাদের কিন্তু এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কোর্স না। এইটা হচ্ছে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টটা করছি এই কারণে, আমাদের যেই কাজগুলো করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এটা মার্কেটে কাজ করাবো। তো মার্কেটে কাজ করাইতে হলে আপনি যেই প্রোডাক্টটি তৈরি করেন বা যেই প্রোডাক্টকে ম্যানেজ করেন, ওটার জন্য আপনার কিন্তু ম্যানেজমেন্ট লাগবে, তো প্রজেক্ট ম্যানেজমেন্ট লাগবে। তো সেই জন্য প্রজেক্ট ম্যানেজারের কি রোল সেটা আমরা দেখতে চাচ্ছি। তো প্রজেক্ট ম্যানেজারের রোলের মধ্যে আজকে যে টপিকটা দেখছি সেটা হচ্ছে এআই কে কিভাবে ইন্ট্রোডিউস করা যায়। তো যে টুলস গুলা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য মার্কেটে খুবই পপুলার এবং অ্যাভেলেবল, তার মধ্যে এখানে কিছু নাম আছে, যেমন জিরার নামটা মনে হয় সবাই জানেন। জিরা, অ্যাটলাসিয়ান জিরা। তো এই এক একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টুল, এগুলো কিন্তু এক একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলস, খুবই পপুলার টুল সবগুলাই, যেমন কোডা। তো এখানে হচ্ছে এখানে সবগুলাই টুলস। তো এখানে কোন টুলস গুলার মধ্যে এআই ইন্টিগ্রেটেড আছে সেগুলা কিন্তু লেখা আছে। এখানে ভাগ করা হয়েছে রাইটিং অ্যাসিস্ট্যান্স, টাস্ক ম্যানেজমেন্ট, ফোরকাস্টিং, রিসোর্স প্ল্যানিং, কস্ট ম্যানেজমেন্ট। তো আমি একটা এক্সাম্পল দিই, ধরেন যে কোডার মধ্যে হচ্ছে রাইটিং অ্যাসিস্ট্যান্স এবং টাস্ক ম্যানেজমেন্ট, এই দুটো আছে। ফোরকাস্টের মধ্যে কিন্তু টাস্ক ম্যানেজমেন্ট, ফোরকাস্টিং, রিসোর্স প্ল্যানিং, কস্ট ম্যানেজমেন্ট আছে। জিরার মধ্যে আছে টাস্ক ম্যানেজমেন্ট এবং রিসোর্স প্ল্যানিং, অন্যগুলো নাই। তো আপনি যখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনি কোনটা দরকার আপনি কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনার যে ধরনের কাজ দরকার আপনি সেটা নিয়ে করতে পারেন। দেখেন, আমি বারবার বলছি প্রজেক্ট ম্যানেজারের কিন্তু একেবারে সবকিছু ডিপ লেভেলে জানতে হবে নট নেসেসারি, কিন্তু সবকিছু সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে এবং ওনাকে জানতে হবে যে আসলে উনি কি করছেন এবং ওনার জন্য কোন জিনিসটা দরকার। তারপরেও যদি ডিটেলস লাগে উনি ওই ফিল্ডের এক্সপার্টকে হায়ার করে নিয়ে এসে কাজ করাবেন। তো এখানে যেটা বলা হলো এটা হচ্ছে আসলে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্টের রেডিমেড টুলস গুলা মার্কেটে অ্যাভেলেবল, সেই টুলস গুলার মধ্যে এআই এর কোন কোন কম্পোনেন্ট কোন টুলস এর মধ্যে আছে এখানে ডিটেলস দেওয়া আছে। আমি দুই তিনটা একটু ডিটেলস বলার চেষ্টা করেছি। এখানে দেখেন, লাস্ট টার্ম পিএমআই ইনফিনিটি, আমরা জানি পিএমআই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইনফিনিটি, এইটা আসলে পিএমআই সাইটের একটা পেজ। এইটা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে তারা, এই প্ল্যাটফর্ম তৈরি করে পেজের মধ্যে ইন্টিগ্রেট করেছে। এইটা হচ্ছে মূলত দেখেন, পিএমআই ইনফিনিটি ইজ দ্য পিএমআই জেন এআই প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই এর জন্য, packed with features that will help teams and organizations achieve more, মানে অ্যাচিভ মোর। আপনার যারা প্রজেক্ট ম্যানেজমেন্টকে মধ্যে এআই কে ইন্ট্রোডিউস করতে চায় তাদের জন্য এই প্ল্যাটফর্মটা রেডি করা আছে। আপনি যদি মনে করেন এখানে কিন্তু ঢুকে একটু দেখতে পারেন। যদিও এইটা কাজ করতে গেলেই আপনার যেটা বারবার বলবে যে আপনার মেম্বার হতে হবে, তো মেম্বার হওয়াটাও আসলে জরুরি, নাহলে কাজ করা মুশকিল। পিএমআই ইনফিনিটি, এই যে পিএমআই ইনফিনিটি, আপনি যদি ঢোকেন এখানে হচ্ছে যে পিএমআই ইনফিনিটি এআই টুলস, মানে এখানে কিন্তু আপনি হেল্প পাবেন যে আপনার প্রজেক্ট ম্যানেজ করার জন্য আপনার কি কি ধরনের জিনিস দরকার, বিভিন্ন টুলস। কিন্তু এটা মেম্বার না হলে আসলে অনেক কিছু তারা লক করে রেখেছে, একটা ট্রায়াল আছে কিন্তু সেটা হয়তো লিমিটেড। তো এই জিনিসটার কথা বলছিলাম, এখানে সেই আহ, আপনার লিঙ্কটা দেওয়া আছে, আপনি চাইলে যদি এটার ফার্দার কাজ করতে চান সেটা পেতে পারেন। পিএমআই এর যে রিসোর্স, এখানে কিছু রিসোর্সের বিষয় আশয় বলা আছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি এখানে আসে, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই কিভাবে কাজ করবে আপনি যদি সেটা বের করতে চান, এই যে এআই ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে এআই কিভাবে ইউজ করতে চান pmi.org তে আপনাকে সেটা হেল্প পাবেন। এগুলা ডিটেলস আপনাকে দেখতে হবে। আমি হচ্ছে জাস্ট আপনাদের এই লেকচারে একটা ব্রিফ করার চেষ্টা করলাম যে আমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে এআই কে ইন্ট্রোডিউস করতে চাই বা আমরা এআই ড্রিভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে আমরা আসলে কি করতে পারি। এটা মূলত আমরা পিএমআই অর্গানাইজেশনের এআই এসেনশিয়ালস ফর প্রজেক্ট প্রফেশনালস, এই ডকুমেন্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটা আসলে খুবই ভাস্ট একটা টপিক। আমি এই ছোট্ট একটা লেকচারে মোটামুটি ভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি আসলে কি হতে পারে। তবে এইটা সম্পর্কে আরো ডিটেলস অ্যানালাইসিস করতে হবে আপনাদের। থ্যাংক ইউ, আশা করছি বুঝতে পেরেছেন।